এক শিংওয়ালা মানুষ আকৃতির কোনো এক দানবের উপস্থিতি দেখতে পেয়ে হাজার খানিক মানুষ নিজের প্রাণ বাঁচানোর তাগিদে ছোটাছুটি করতে আরম্ভ করে। শুরুতে এই হাজার খানিক মানুষ মিলে একটা মাঠে একত্রিত হয়েছিল মানুষ আকৃতির দানবটার বিরুদ্ধে লড়াই করবে বলে। কিন্তু তার উপস্থিতি দেখতে পেয়ে সবার হাওয়া টাইট হয়ে গেছে। সকলেই ভেবেছিল তারা যাকে মারার উদ্দেশ্যে একত্রিত হয়েছে সে ৮-১০টা বাকি সাধারণ মানুষের মতোই। কিন্তু সেই ব্যক্তিটা তাদের সকলের চিন্তাভাবনাকে ভুল প্রমাণ করে দিয়েছে। সে দেখতে মানুষের মতন হলেও তার চেহারার আকৃতি ভয়ানক জানোয়ারের মতন। তার উপরে আবার তার মাথায় একটা শিংও রয়েছে, যেই শিংটা কিনা রেড লাইটের মতন জ্বলছে, যেটা দেখে সবাই তাকে মারা বাদ দিয়ে রেখে নিজের প্রাণ বাঁচানোর জন্য এদিক সেদিকে দৌড়াচ্ছে। তখনই সেই এক শিংওয়ালা ব্যক্তিটা কোমর থেকে লাঠি জাতীয় কিছু একটা বের করে ছুটাছুটি করা লোকদের দিকে ছুঁড়ে মারে। এক শিংওয়ালা ব্যক্তিটার লাঠি ছুঁড়ে মারার প্রতিক্রিয়ায় কয়েকজন লোক সেটার আঘাতে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। পরবর্তীতে এক শিংওয়ালা সেই লোকটা লাঠিটার দিকে হাত দিয়ে ইশারা করতেই সেই লাঠিটা আবার তার হাতে চলে আসে, যেটা দেখে হোঁচট খেয়ে পড়ে যাওয়া লোকগুলো বুঝে ফেলে তাদের পাত্তা কাটতে চলেছে এবং তারা ভুল কোনো ব্যক্তির সাথে পাঙ্গা নিয়ে ফেলেছে। তারা নিজের প্রাণ বাঁচাতে এক শিংওয়ালা ব্যক্তিটার কাছে ক্ষমা চাইতে আরম্ভ করে, কিন্তু তাতে কোনো কাজ হয় না, বরং এক শিংওয়ালা ব্যক্তিটা আরও রেগে যায়, যার ফলে সে তুফানের বেগে তেড়ে গিয়ে সব কয়টা লোকের গলায় এক এক করে নিজের ধারালো দাঁত বসিয়ে দিয়ে রক্ত চুষতে আরম্ভ করে। মিনিট কয়েকের মধ্যে সে সবার শরীরের রক্ত চুষে খেয়ে সবাইকে মৃত্যুর ফেরেশতার হাতে সঁপে দেয়। এরপর সে সেই জায়গা থেকে অদৃশ্য হয়ে গিয়ে কবরের মতন কোনো এক কফিনের মধ্যে শুয়ে ঘুমিয়ে পড়ে। এই মর্মান্তিক ঘটনাটা ঘটে রাতের বেলায়। রাত পেরিয়ে সকাল হতেই সমস্ত টিভি চ্যানেলে এই বিষয়টা নিয়ে খবর টেলিকাস্ট হতে থাকে। এক শিংওয়ালা কোনো এক দানব কয়েকজন মানুষের শরীরের সমস্ত রক্ত চুষে খেয়ে তাদেরকে মেরে ফেলেছে। ধারণা করা হচ্ছে এই এক শিংওয়ালা ব্যক্তিটা ভ্যাম্পায়ার। তাই শহরবাসী সবাই সতর্ক অবলম্বন করে থাকবেন। বিশেষ করে রাতের বেলায় কেউ কোনো কারণ ছাড়া একা একা ঘর থেকে বের হবেন না, না হয়তো আপনিও সেই এক শিংওয়ালা দানবের শিকার হবেন। টিভি নিউজে এমন খবর টেলিকাস্ট হতে দেখে শহরবাসী পুরো ভয় পেয়ে যায়, কিন্তু তাদের কোনো কিছুই করার নেই। মানুষ হলে যে কোনোভাবে কিছু একটা করা যেত, তবে সে তো শয়তান। তার বিরুদ্ধে লড়াই করা মানে নিজের প্রাণের মায়া ছেড়ে দেওয়া। পুরো দেশের মানুষজন নিজের ভিতরে আতঙ্ক বয়ে নিয়ে বেড়াচ্ছে। আর যারা সেই এক শিংওয়ালা ভ্যাম্পায়ারের হাতে মরেছে, সরকারের নির্দেশে তাদের সবাইকে কবর খুঁড়ে দাফন করে দেওয়া হয়েছে। তাদের মৃত্যুর প্রতিক্রিয়াও ভালোভাবে করা হয়নি এবং দাফনের আগে মৃত ব্যক্তির কোনো আত্মীয়স্বজনকেও তাদের লাশ দেখতে দেওয়া হয়নি, কারণ এতে যদি কেউ কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হয়। এভাবে একদিন কেটে যায়। একদিন পর মৃত মানুষগুলোর আত্মীয় স্বজনদের থেকে একজন ব্যক্তি কবরের কাছে যায় তার আপন মানুষটার কবর দেখার জন্য। তখনই সে দেখে তার আপন মানুষের সাথে সাথে আশেপাশের অনেক কয়টা কবরকে যেন খুঁড়ে রেখেছে এবং খোঁড়া কবরগুলোর ভিতরে কারোর লাশই নেই। তার আপন মানুষটা সহ অনেক কয়টা কবর থেকে লাশ গায়েব হয়ে গেছে, যেটা দেখে সে জলদি পুলিশকে খবর দেয়। পুলিশ এসেও একই দৃশ্য দেখে যে সব কয়টা লাশ গায়েব হয়ে গেছে কবর থেকে। পুলিশ এবং সেই ব্যক্তিটা হতভম্ব হয়ে যায় কবরের ভিতরে লাশ দেখতে না পেয়ে। তখনই কালো কাপড় পরিধান করা একটা লোক হাতে লাঠি নিয়ে তাদের সামনে উপস্থিত হয়। সেই লোকটাকে দেখে পুলিশ তাকে প্রশ্ন করে, এই আপনি কে? আমি একজন ডেমন হান্টার। ডেমন হান্টার মানে হলো আমরা ভ্যাম্পায়ারের বিরুদ্ধে লড়াই করি এবং মানুষদেরকে তাদের হাত থেকে বাঁচানোর ট্রাই করি। তো আপনি এখানে কি করছেন ভ্যাম্পায়ারদের সাথে লড়াই না করে?
আমি আপনাদেরকে সতর্ক করতে এখানে এসেছি। কিসের সতর্ক? আপনারা একবার আকাশের দিকে খেয়াল করুন। ওই যে দেখুন, সূর্য প্রায় ডুবে যাওয়ার সময় হয়ে এসেছে। আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা ঘনিয়ে আসবে। তারপরেই ভ্যাম্পায়াররা জেগে উঠবে আর মানুষদের উপরে হামলা করবে। তাই আমি আপনাদেরকে সতর্ক করতে এসেছি। আপনারা সবাই আর বেশিক্ষণ এখানে না থেকে এখান থেকে চলে যান। ওহ, আচ্ছা, বুঝলাম। আর আমরা এখান থেকে চলে যাব। তবে তার আগে কবর খুঁড়ে লাশগুলো কে গায়েব করেছে তাকে পাকড়াও করব। স্যার, সব কিছুতে পোশাকের বাহাদুরি চলে না। কিছু সময় নিজের ভালো নিজেরই বুঝতে হয়। আর শোনেন, লাশগুলোকে কেউ গায়েব করেনি। লাশগুলো নিজেই গায়েব হয়ে গেছে। আমরা কোনো পোশাকের বড়াই করছি না। আমরা আমাদের কাজ করছি। আর লাশগুলো নিজেই গায়েব হয়েছে মানে কি? মানে হলো লাশগুলো আবার জীবিত হয়ে গেছে। তবে তারা এখন আর মানুষ নেই। তারা সকলেই ভ্যাম্পায়ার হয়ে গেছে। আর গতরাতে তারা নিজের কবর খুঁড়ে নিজেরাই বেরিয়ে গেছে। আপনারা খামোখা লাশ খুঁজে নিজেদের মূল্যবান সময় নষ্ট করবেন না আশা করি। আর এই যে মৃত ব্যক্তির আত্মীয়, আপনাকে বলছি, আপনি এবং আপনার পরিবার পুরোপুরি সতর্ক থাকবেন। কারণ আপনার ঘরের মৃত সদস্য রাতের বেলায় আপনাদের সামনে যেতে পারে। তখন আবেগের বশে তিনার কাছে ছুটে যাবেন না। সেই সময় নিজের আবেগকে কন্ট্রোল করে রাখবেন, না হয়তো আপনিও মারা পড়বেন। ডেমন হান্টারের কথা শুনে পুলিশ এবং মৃত ব্যক্তির আত্মীয়টা ভয় পেয়ে যায়। যেটা দেখে সেই ডেমন হান্টারটা মৃত ব্যক্তির আত্মীয়কে উদ্দেশ্য করে বলে, ভয় পাওয়ার কিছুই নেই। আমি আপনাকে বাঁচার জন্য একটা গাছের টুকরো দিচ্ছি। এই যে নিন গাছের টুকরোটা। কোনো ধরনের সমস্যা হলে আপনি এই গাছের টুকরোটা দিয়ে নিজের পরিবারকে বাঁচাতে পারবেন। ভ্যাম্পায়ার আপনাদের পরিবারের উপরে অবশ্যই হামলা করবে। আর এটাই নিয়ম। কোনো পরিবারের সদস্য যখন ভ্যাম্পায়ার হয়, তখন সে সর্বপ্রথম নিজের পরিবারের মানুষের উপরে হামলা করে। কারণ সে ভ্যাম্পায়ার হয়ে পরিবার থেকে আলাদা হয়ে যায়। তাই সে নিজের পরিবারকে নিজের কাছে ভিড়াতে সর্বপ্রথম নিজের পরিবারের মানুষকেই বেছে নেয়। আপনার পরিবারের সাথেও কিন্তু ব্যতিক্রম হবে না। তাই আমি আবারও বলছি, সতর্ক থাকবেন এবং এই গাছের টুকরোটার যথাযথ ব্যবহার করবেন। এবার আমি চললাম। আমার চলে যাওয়ার সময় হয়ে এসেছে। আমাকে এবং আমার পরিবারকে বিপদের সংকেত দেওয়ার পাশাপাশি সেটা থেকে পরিত্রাণ পাওয়ার মশাল দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ডেমন হান্টার ধন্যবাদের পরিপ্রেক্ষিতে মুচকি একটা হাসি দিয়ে পুলিশ এবং মৃত ব্যক্তির পরিবারের সদস্যের সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। ডেমন হান্টারের অদৃশ্য হওয়া দেখে উপস্থিত সবাই কিছুটা অবাক হয়। তবে তারা সেই বিষয়টা নিয়ে বেশি একটা ঘাটাঘাটি না করে সেই জায়গাটা ত্যাগ করে। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। শহরবাসী সবাই ঘরবন্দি হয়ে আছে। কেউ প্রয়োজনেও ঘর থেকে বের হওয়ার মতন সাহস পাচ্ছে না। সরকার এই বিষয়টা নিয়ে বেশ চিন্তিত। তারা দেশবাসীকে কি করে এই সমস্যা থেকে মুক্তি দিবে তা ভেবে পাচ্ছে না। সবাই হতাশাগ্রস্ত হয়ে ভুগছে। অন্যদিকে সেই এক শিংওয়ালা ব্যক্তিটা রাত হতেই কবরের মতন চারকোনো কফিন থেকে বেরিয়ে এসেছে। সে কফিন থেকে বের হতেই দেখে তার অনুসারীরা তার সামনে দাঁড়িয়ে আছে। সে এই যাবৎ কালে যাকে যাকে কামড়ে মেরেছে, সবাই তার অনুসারী হয়ে গেছে। সে কফিন থেকে বেরিয়েই তার অনুসারীদেরকে আদেশ করে তার জন্য একাধিক মানুষ ধরে আনতে। সে সবার রক্ত পান করবে। তার অনুসারীরা তার কথা মতন শহরের অলিগলি খুঁজে 10 থেকে 12 জন মানুষকে উঠিয়ে নেয়। তারপর সেই মানুষগুলোকে এক সিংহের হাতে তুলে দেয়। এক সিংহ বা এক শিংওয়ালা দানবটার হাতে মানুষগুলোকে তুলে দিতেই সেই আগের বারের ন্যায় মুহূর্তের মধ্যেই সব কয়জনের রক্ত চুষে খেয়ে নিয়ে তাদেরকে মেরে ফেলে।
পরবর্তীতে তার অনুসারীদেরকে বলে, রোজ রাতে তোরা আমার জন্য মানুষ ধরে ধরে আনবি, আর নিজের চাহিদা মেটাতে আমার জন্য ধরে আনা মানুষজনদের থেকে তোরা একটা একটা নিজেরা খেয়ে নিবি। তবে মাথায় রাখবি একটা জিনিস, মানুষের রক্ত পান করার সময় কিন্তু তোরা সেই মানুষের সব রক্ত চুষে খেয়ে নিবি না। এক ফোঁটা রক্ত হলেও তোরা তার শরীরে বাঁচিয়ে রাখবি, না হয়তো সব রক্ত পান করলে তোদের মৃত্যু হবে। তাই সবাই সাবধান, তোরা একবার মৃত হয়ে আবার জীবিত হয়েছিস, এরপর যদি আর মরিস তখন কিন্তু তোদের আর বাঁচানো সম্ভব হবে না। এক সিংহের অনুসারী সবাই তার কথা শুনে একই সাথে উত্তর দেয়, জি, আমরা সবাই আপনার কথাকে মান্য করে চলব। এবার গিয়ে নিজের আহারের তালাশ কর, আর আমি কফিনে ঢুকে গেলাম। আজকের মতন আমার আহার শেষ। আর হ্যাঁ, যাওয়ার আগে লাশগুলোকে সবাই নিয়ে গিয়ে শহরের মাঝ রাস্তায় ফেলে রেখে আয়। আগামীকাল এই লাশগুলো আমার অনুসারী হবে। এক শিংওয়ালা দানবটা এটা বলেই সে আবার কবরের মতন চারকোনো কফিনের ভেতরে ঢুকে ঘুমিয়ে পড়ে। আর তার অনুসারীরা লাশগুলোকে উঠিয়ে এনে এক সিংহের কথা মতন লাশগুলোকে শহরের মাঝ রাস্তায় ফেলে রেখে নিজেদের আহারের তালাশ করতে থাকে। দেখতে দেখতে রাত কেটে গিয়ে সকাল হয়ে এসেছে। এক সিংহের অনুসারী মাঝ রাতেই নিজেদের গা ঢাকা দিয়ে ফেলেছে। অন্যদিকে সকাল হতেই পুলিশ শহরের মাঝ রাস্তায় ফেলে রাখা লাশগুলোকে উদ্ধার করে। তবে তারা এই বিষয়ে বেশি একটা হাইলাইট করে না, কারণ শহরের মানুষ এমনিতেই আতঙ্কে আছে। তার উপরে আজকের বিষয় জানতে পারলে আরও ভয় পাবে লোকজন। তাই পুলিশ এই বিষয়টাকে লুকিয়ে রেখে উপরের কর্মকর্তাদেরকে জানায়। উপরের কর্মকর্তারা আজকের এই বিষয়টা জানার পর অনেক কয়েকজন মিলে একটা বোর্ড মিটিং বসায়, কারণ তাদের জলদি এই বিষয়টা থেকে পরিত্রাণ পাওয়া প্রয়োজন, না হয়তো শহরটাকে ভ্যাম্পায়ার পুরো নরক বানিয়ে দিবে। সবাই মিলে মিটিং করছে কিভাবে এই ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়, কিন্তু কেউ কোনো উপায় খুঁজে বের করতে পারে না। তখনই সেখানে উপস্থিত এক উচ্চতর কর্মকর্তার একজনের কথা মনে পড়ে, যে কিনা হয়তো তাদেরকে এসব থেকে মুক্তি দিতে পারে। তাই সে জলদি একজনকে ডেকে একটা লেটার লিখে সেটাকে তাড়াতাড়ি করে জায়গা মতন মেইল করে দেয়, আর মিটিংয়ে উপস্থিত সবাইকে বলে, আমি যাকে মেইল করেছি একমাত্র সেই ব্যক্তিটাই আমাদেরকে এসব থেকে বাঁচাতে পারে। উচ্চতর কর্মকর্তার পাঠানো মেইলটা গিয়ে প্রাপকের হাতে পৌঁছায়, তবে সে আসল প্রাপক নয়। প্রাপক মেইলটা রিসিভ করে শুরুতে সেটাকে সে রিড করে, তারপর সেটাকে সে কম্পিউটার থেকে প্রিন্ট করে বের করে নিয়ে গিয়ে আসল প্রাপকের হাতে পৌঁছে দিয়ে তাকে বলে, আকাশ ভাই অবনী ভাবির মৃত্যু নিয়ে আর কতদিন এভাবে বিরহে কাটাবেন? এবার তো আগের রূপে ফিরে আসেন। যিনি মরে গিয়েছে তিনাকে তো আর জীবিত করা সম্ভব না, তবে যারা বর্তমানে অসহায়ভাবে মরছে তাদেরকে কিন্তু চাইলে বাঁচানো সম্ভব। বর্তমানে যে আকাশকে আগের মতন স্বাভাবিক অবস্থায় ফিরে আসার কথা বলছে সে আর অন্য কেউ না, সে হল রাজ। আকাশ রাজের এমন কথাবার্তা শুনে তার দিকে ভয়ানক দৃষ্টিতে এক নজর তাকায়। তারপর তার হাত থেকে লেটারটা নিয়ে পড়তে আরম্ভ করে। লেটারটা পড়া শেষ হতেই আকাশের মাথার রক্ত চটে যায়, কারণ সে শান্ত হয়ে গেছে দেখে দেশে ক্ষণে ক্ষণে বিপদ নেমে আসছে। একটা সময় তার কথাতেই অনেক কিছু হতো, কিন্তু অবনীর মৃত্যুর পর সে নিজেকে এমনভাবে গুটিয়ে নিয়েছে যার কারণে সে আজ 2 বছর ধরে শহরের মাটি পর্যন্ত চোখে দেখেনি। আর সেখানে মারামারি করা তো বহু দূরের কথা। সে আজ 2 বছর ধরে এই ড্রয়েডে থাকে। ড্রয়েড ছেড়ে এক মুহূর্তের জন্যেও সে কোথাও যায়নি। তার পড়ালেখার ইতি ঘটেছে সেই বহুকাল আগেই। তবে বর্তমানে শহরের ভয়ানক অবস্থা দেখে তার প্রচণ্ড রাগ হয়, কিন্তু সে কিছু সময়ের মাঝে নিজেকে শান্ত করে ফেলে। যেটা দেখে রাজ আবার আকাশকে বলে,
ভাই আপনার সেই রাগান্বিত চেহারাটাতেই আপনাকে মানায়। এমন মনমরা হয়ে থাকলে একদম ভালো লাগে না আপনাকে। তো এখন কি করতে বলছিস? ভাই আমি বলি কি আপনি আবার আগের রূপে ফিরে আসেন। না সেটা আর সম্ভব না। কারণ এই সবের জন্য অবনীকে হারাতে হয়েছে আমার। আমি আর এসবের মাঝে নেই। ভাই আপনি ভাবির জন্য নিজের মনুষ্যত্বকে তুচ্ছ করে দিবেন? আরে আজব! নিজের মনুষ্যত্বকে তুচ্ছ করছি মানে কি? ভাই আপনাকে আমি আঘাত করে কথা বলছি এমনটা কিন্তু নয়। আমার কথা বলার একটাই মাকসাদ আমরা আপনাকে আবার আগের মতন দেখতে পাই। আর তুচ্ছের কথাটা এজন্যই বলেছি, কারণ আপনি একটা সময় অন্যায় সহ্য করতে পারতেন না। কেউ আপনার সামনে অন্যায় করলে তাকে খুন করে তার লাশ গঙ্গার জলে ভাসিয়ে দিতেন। কিন্তু বর্তমানে সেই আপনিই চুপচাপ হয়ে বসে আছেন ভাবিকে হারানোর বেদনা মনে চেপে নিয়ে। ভাই শহরের মধ্যে ভ্যাম্পায়ার আক্রমণ করেছে। তারা নাকি ইতিমধ্যে অনেক কয়জন মানুষকে খুনও করেছে। আর সবটাই তো আপনি লেটারের মাঝে পড়েছেন। তাও কি ভাই আপনি এবার চুপসে থাকবেন? ঠিক আছে যা আমি আর চুপসে থাকব না। কারণ তোদের আস্থা আমার উপরে। আমি নিজেকে শান্ত করে রেখে তোদের সেই আস্থাকে নষ্ট হতে দিব না। আর তার চাইতেও বড় কথা শহরবাসী ভয়ানক বিপদের মুখে পড়েছে। তাই আমি অবশ্যই তাদের সাহায্য করব। তুই আমার শহরের যাওয়ার ব্যবস্থা কর। ধন্যবাদ ভাই। আর যাওয়ার সময় সাথে করে ড্রয়েডের কিছু সৈন্যকে নিয়ে যাব নাকি? না তার কোনো প্রয়োজন নেই। আমি আমার দলের লোকদেরকে দিয়েই ভ্যাম্পায়ারকে খতম করব। কারণ আমি এই ড্রয়েডের রাজা হলেও এই ড্রয়েড আমার না। তার উপরে এই ড্রয়েডকে ঘিরে অবনীর কিছু স্মৃতি আছে। তাই ড্রয়েডের কাউকেই সঙ্গে নিতে হবে না। আমরা নিজেদের মতোই তাদের বিরুদ্ধে লড়াই করব। কিন্তু যদি একান্তই প্রয়োজন হয় ড্রয়েডের লোকজনের, তখন না হয় তাদেরকে কাজে লাগালো। ঠিক আছে ভাই আমি আজকেই আপনার শহরে যাওয়ার ইন্তেজাম করছি। আর যেই উচ্চতর কর্মকর্তা আমাদেরকে মেইল পাঠিয়েছে সাহায্যের জন্য, তাকে আমি ইনফর্ম করে দিচ্ছি আমরা আসছি। যেভাবে যা করার কর। রাজ আকাশকে বুঝিয়ে শুনিয়ে রাজি করে ফেলে। পরবর্তীতে সবাই মিলে প্রিপারেশন নেয় শহরে যাওয়ার। আকাশও নিজেকে তৈরি করে নেই। তারপর সবাই মিলে শহরের উদ্দেশ্যে রওনা হয়। শহরে পৌঁছাতেই সেই উচ্চতর কর্মকর্তা যার নাম কিনা তানভীর, সে আকাশ এবং সবাইকে রিসিভ করে। আকাশ তার সাথে পরিচিত হয়ে একটা জায়গায় বসে কিছুক্ষণ কথাবার্তা বলে। তারপর সে তার দলের ছেলেপেলে সবাইকে নিয়ে পুরনো বাংলোতে চলে আসে। আজ 2 বছর পর সে শহর এবং তার পুরনো বাংলো বাড়িটার চেহারা দেখেছে। বাংলোতে এসে পৌঁছাতেই রাজ আকাশকে জিজ্ঞাসা করে, ভাই তানভীর সাহেব তো যেই ভয়ঙ্কর বর্ণনা দিয়েছে ভ্যাম্পায়ারের, তাতে করে তো মনে হচ্ছে বেশ কষ্ট হবে ভ্যাম্পায়ারকে ধরতে। কোনো কষ্টই হবে না। তুই তানভীর সাহেবের সাথে পুনরায় কথাবার্তা বলে ভ্যাম্পায়ারকে নিয়ে যত ইনফরমেশন আছে সব কালেক্ট কর। বাকি আমরা সেই মোতাবেক সামনে আগাব। ভাই আমি এখনই তানভীর সাহেবের সাথে কন্ট্যাক্ট করে ভ্যাম্পায়ারকে নিয়ে যাবতীয় ইনফরমেশন বের করার চেষ্টা করছি। তাই কর। আকাশের কথায় রাজ তানভীর সাহেবের সাথে কন্ট্যাক্ট করে তার থেকে ভ্যাম্পায়ারের কোনো ইনফরমেশন থাকলে সেটা তাকে দিতে বলে। কিন্তু তানভীর সাহেবের কাছে ভ্যাম্পায়ারকে নিয়ে কোনো ধরনের ইনফরমেশন না থাকায় তিনি সেটা রাজকে দিতে পারে না। তাই রাজ পুনরায় আকাশের কাছে এসে তাকে বলে, ভাই তানভীর সাহেবের কাছে নাকি ভ্যাম্পায়ারকে ঘিরে কোনো ইনফরমেশন নেই। আকাশ রাজের কথা শুনে ভাবুক হয়ে যায়। সে নিজে নিজে কিছু একটা চিন্তা করতে থাকে। তখনই তানভীর সাহেব আবার রাজকে ফোন দেয়। রাজ ফোন রিসিভ করে লাউডস্পিকার দিয়ে বলে, জি তানভীর সাহেব বলুন। ভাই ভ্যাম্পায়ারকে ঘিরে তো কোনো ইনফরমেশন নেই সেটা তো আগেই জানিয়ে দিয়েছি।
তবে এই মাত্র একজন পুলিশ অফিসার একজন ব্যক্তি সম্পর্কে আমাদেরকে জানিয়েছে। কি জানিয়েছে? ভাই, যার সম্পর্কে জানিয়েছে সে নাকি একজন ডেমন হান্টার। তারা নাকি ভ্যাম্পায়ারের বিরুদ্ধে লড়াই করে আর মানুষকে তাদের হাত থেকে বাঁচায়। সেই ডেমন হান্টারটা নাকি আমাদের কিছু পুলিশ অফিসারের সামনে এসেছিল। তারপর সেই ডেমন হান্টার তার বিষয়ে পুলিশ অফিসারকে বলে। আমি সেই পুলিশ অফিসারের মাধ্যমেই ডেমন হান্টারের সম্পর্কে মাত্র অবগত হয়েছি। ঠিক আছে, বাকিটা আমরা দেখছি। আপনি আমাদের উপরে সবটা ছেড়ে দিয়ে নিশ্চিন্তে থাকুন। এবার ফোন রাখছি। রাজ ফোন কেটে দিয়ে আকাশের দিকে দৃষ্টিপাত করে। তখনই আকাশ রাজকে বলে, একটু আগে তোর কথা শুনে আমি ডেমন হান্টারকে নিয়েই ভাবছিলাম। কারণ আমি এটা বইপুস্তকে পড়েছি। ভ্যাম্পায়ার যেই সিটিতে আসবে তার আশেপাশে অবশ্যই ডেমন হান্টার থাকবে। আর আমার ভাবনাটাই বাস্তব হয়েছে। এবার রাজ, তুই এই ডেমন হান্টারের খোঁজ লাগা। আমার সেই ডেমন হান্টারকে জলদি চাই। কারণ তাকে পেলেই অনেক কিছু জানতে পারবো আমরা ভ্যাম্পায়ার সম্পর্কে। ঠিক আছে ভাই, আমি ডেমন হান্টারের খোঁজ লাগাচ্ছি। রাজ ডেমন হান্টারের খোঁজ করতে কয়েকজন লোককে মোতায়েন করে দেয়। অপরদিকে ডেমন হান্টারও বুঝতে পারে তাকে একদল লোক তালাশ করছে। তাই সে সেই লোকগুলোর উল্টো খোঁজ নিয়ে নিজেই আকাশের বাংলোতে আসে তার সাথে দেখা করার জন্য। আকাশের বাংলোতে এসে সে আকাশের সাথে দেখা করে। আকাশ তার সাথে দেখা হওয়ার পরে শুরুতেই তাকে ভ্যাম্পায়ার এবং ভ্যাম্পায়ারের মাকসাদ সম্পর্কে জিজ্ঞাসা করে। সে আকাশের কথার উত্তরে বলে, ভাই, আমি ভ্যাম্পায়ার এবং তার আসল মাকসাদ সম্পর্কে কোনো কিছুই জানি না। আমাদের ডেমন হান্টার সম্প্রদায়ের একজন সোর্স খবর দিয়েছে ভ্যাম্পায়ার নাকি নিজের সম্প্রদায় গড়ার উদ্দেশ্যে শহরের দিকে এসেছে। তাই আমি শহরের মানুষকে বাঁচাতে ডেমন হান্টারের একটা টিম নিয়ে শহরে এসেছি। আর ভ্যাম্পায়ার যেই শহরেই যাক না কেন, তারা মানুষের উপরে আক্রমণ করে তাদের জনবল আরও বৃদ্ধি করবে, এটা তাদের একটা রুটিন। এটা মুখ্য কোনো মাকসাদ নয়। তবে সত্যি বলতে এছাড়া ভ্যাম্পায়ার সম্পর্কে কোনো তথ্যই আমার কাছে নেই। ডেমন হান্টার এটা বললে কি করে হবে? ভ্যাম্পায়ার তো মানুষের অনেক ক্ষতি করছে, তাকে তো আটকানো উচিত। ভাই, জানব কি করে? আমি 3 দিন আগেই লুফিয়ানা শহর থেকে এই শহরে এসেছি। লুফিয়ানা শহরেও অনেক ভ্যাম্পায়ার ছিল। উপর ওয়ালার দয়ায় আমরা বেশ কয়েকজন ভ্যাম্পায়ারকে মেরেছি। তবে কিছু ভ্যাম্পায়ার বাকি ছিল, তাই আমরা 2 ভাগে বিভক্ত হয়ে 2 শহরে ছড়িয়ে পড়েছি। আর এই শহরে যেই ভ্যাম্পায়ারের আবির্ভাব ঘটেছে তার আসল মাকসাদ সম্পর্কে জানতে হলে আমাকে আরও কয়েকদিন অনেক ভালো করে স্টাডি করতে হবে। তারপর তার মাকসাদ সম্পর্কে জানতে পারব। এছাড়া তার মাকসাদ সম্পর্কে জানা দুষ্কর। না, এত বেশি সময় নেওয়া যাবে না। কারণ সেই ভ্যাম্পায়ারের মাধ্যেই আরও মানুষের উপরে হামলা করবে, যেটা কিনা আমি চাচ্ছি না। তাই আপনি একদিনের ভিতরে তার আসল মাকসাদ কি সেটা খুঁজে বের করেন। ভাই, জলদি করতে গেলে আমরা নিজেরাই মারা পড়ব। তাছাড়া বর্তমানে যেই ভ্যাম্পায়ার আপনাদের শহরের লোকজনের ক্ষতি করছে সে কোনো সাধারণ ভ্যাম্পায়ার না। সে ভ্যাম্পায়ার সম্প্রদায়ের অনেক বড় মাপের একজন। তার কাজকর্ম এমনটাই জানান দিচ্ছে আমাদেরকে। তাই সতর্কতার সহিত আমাদেরকে সব করতে হবে, না হয় নিশ্চিত আমরাই উল্টো মারা পড়ব। ডেমন হান্টার আমরা তার বিরুদ্ধে এক্ষুনি লড়াই করতে চলেছি সেটা কিন্তু না। আমরা শুধু এখন তার মাকসাদ সম্পর্কেই অবগত হতে চাচ্ছি। কারণ তার মাকসাদ সম্পর্কে জানতে পারলে মানুষজনকে তার হাত থেকে বাঁচানো যাবে, না হয় সে মানুষকে মেরাই যাবে। তাই বলছি যে আগামী 24 ঘন্টার মধ্যে সেই ভ্যাম্পায়ার আসল মাকসাদ কি সেটা খুঁজে বের করেন। ডেমন হান্টার আকাশের কথায় ভাবুক হয়ে যায়। কারণ আকাশ ঠিক কথাই বলেছে।
আর তাছাড়া ভ্যাম্পায়ার গত 2 রাতে যেভাবে মানুষ মেরেছে, তাতে করে ডেমন হান্টারের পূর্বপুরুষদেরকে তারা অপমান করছে। কারণ ডেমন হান্টারের নিয়ম হল তাদের যাই হবে হোক মানুষকে বাঁচাতে হবে ভ্যাম্পায়ারের হাত থেকে। সেখানে তারা ভ্যাম্পায়ারের আসল মাকসাদ বা দুর্বলতা সম্পর্কে জানতে জানতে অনেক লম্বা সময় কাটিয়ে দিচ্ছে। তাই ডেমন হান্টার আকাশকে বলে, ঠিক আছে ভাই, আমি আপনার কথা মতন আগামী 24 ঘন্টার মধ্যে শহরে বিরাজ করা ভ্যাম্পায়ারের আসল মাকসাদ খুঁজে বের করছি। তবে হ্যাঁ, একটা কথা, আমি যেটা করতে যাচ্ছি এতে কিন্তু আমার মৃত্যুও হতে পারে। মৃত্যু হতে পারে মানে কি? মানে হলো সেই ভ্যাম্পায়ার সম্পর্কে জানতে হলে সে যেই সকল মানুষের রক্ত খেয়ে তাদেরকে ভ্যাম্পায়ার বানিয়েছে, আমার তাদের মধ্যে থেকে যে কোনো একজনকে প্রয়োজন। কারণ তাদের একজনকে পেলেই তার শরীর থেকে রক্ত নিয়ে ঘ্রাণ শুকলে বের করতে পারব সেই ভ্যাম্পায়ারের আসল মাকসাদ কি। তাই আমাকে 24 ঘন্টা সময় দিন। আমি একজন ভ্যাম্পায়ারের শিকার করে তার রক্তের মাধ্যমেই এক শিংওয়ালা ভ্যাম্পায়ারের আসল মাকসাদ বের করব। তবে এটাতে আমার প্রাণ যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আমি এখানে নিজের প্রাণের মায়া করব না। কারণ আমরা থাকতে কোনো ভ্যাম্পায়ার যদি কোনো মানুষকে মেরে ভ্যাম্পায়ার বানিয়ে দেয়, তাহলে এটাতে করে আমাদের পূর্বপুরুষরা অপমান বোধ করে। তাই আমি এই জীবনমরণের রিস্কটা নিবি। ইনশাআল্লাহ আপনার কোনো কিছুই হবে না। সব কিছু ভালোই ভালোই হবে। আমি আশা করি আপনি সুস্থ স্বাভাবিকভাবে আমাদের কাছে ফিরে আসবেন। ঠিক আছে, আমি চললাম। 24 ঘন্টা পূর্ণ হওয়ার আগে আপনার সাথে আবার আমার দেখা হবে। ডেমন হান্টার আকাশের সাথে পুনরায় দেখা হবে বলে সে তার কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। দেখতে দেখতে 18 ঘন্টা কেটে যায়। আকাশ আর তার লোকজন সবাই ডেমন হান্টারের জন্য অপেক্ষা করছে। এমন সময় ডেমন হান্টার কাটাছেঁড়া শরীর নিয়ে ক্ষত অবস্থায় আকাশের কাছে ফিরে আসে। আকাশ ডেমন হান্টারের শরীরের কন্ডিশন দেখে তাকে জিজ্ঞাসা করে, ডেমন হান্টার, আপনার এই অবস্থা কি করে হয়েছে? আপনি ঠিক আছেন তো? ভাই, ভ্যাম্পায়ারের সাথে আমার তুমুল লড়াই হয়েছে। যেখানে ভ্যাম্পায়ারকে গাছের সাহায্যে আমাদের তৈরি করা বর্ষা দিয়ে একবার মারলেই তারা মরে যায়, সেখানে আমি একজন ভ্যাম্পায়ারকে বেশ কবার আঘাত করেছি আমাদের বানানো বর্ষা দিয়ে। কিন্তু তাকে কোনোভাবেই মারতে পারিনি। তবে তাকে একাধিকবার আঘাত করে বেহুশ করে ফেলেছি। যার পর তার শরীরের রক্তের ঘ্রাণ শুকে কিছু তথ্য বের করেছি, যেটা আপনাকে জলদি জানিয়ে দেওয়া প্রয়োজন। কারণ সেই ভ্যাম্পায়ারের রক্ত শুকার পর থেকে আমার পেট পাকিয়ে বমি আসছে। আমার যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। ভাই, এই শহরে যেই ভ্যাম্পায়ার এসেছে তার মোকাবিলা করা অসম্ভব। কারণ সে একটা ক্রাউন। ক্রাউন মানে যদিও বা মুকুট, তবে ভ্যাম্পায়ার সম্প্রদায় কোনো উচ্চ পদস্তরের ভ্যাম্পায়ারকে ক্রাউন বলা হয়। আর তাদের মাথায় ভ্যাম্পায়ার সম্প্রদায়ের বানানো সম্মানিত মুকুট থাকে, যেমনটা কিনা এই ক্রাউনের মাথায় রয়েছে। তার মাথার ভয়ানক শিংটাই তাদের সম্প্রদায়ের বানানো মুকুট। ভাই, ভ্যাম্পায়ার সম্প্রদায়ের 3টা গড অফ ভ্যাম্পায়ার রয়েছে, যারা কিনা 300 বছর করে করে রাজত্ব করে। একজন 300 বছর রাজত্ব করে, আর বাকি দুজন তাদের সময় আসা পর্যন্ত ঘুমিয়ে থাকে। এভাবে পর্যায়ক্রমে চলতে থাকে। আর এই ক্রাউন হচ্ছে সেই গড অফ ভ্যাম্পায়ারের খুব কাছের একজন কেউ, যার কারণে ক্রাউনের অনুসারীরা রক্ত শুকেও তার বিষয়ে তেমন কোনো কিছু বের করতে পারেনি। আর তার জন্যই তার অনুসারীকে মারতে আমার দম ছুটে গেছে। ভাই, সব শেষ। জানি না কিভাবে এসব থেকে মুক্তি মিলবে মানুষের। আকাশ ডেমন হান্টারের কথা শুনে কিছুটা অবাক হয়। অপরদিকে ডেমন হান্টার আকাশকে ক্রাউনের বিষয়ে বলা শেষ করতেই সে হুট রক্ত বমি করতে শুরু করে। আর তার কিছুক্ষণ পরেই ডেমন হান্টার মাটিতে লুটিয়ে পড়ে, যেটা দেখে আকাশ পুরো থতমত খেয়ে যায়।
ক্রাউনের অনুসারীরা রক্ত শুকেও তার বিষয়ে তেমন কোনো কিছু বের করতে পারেনি। আর তার জন্যই তার অনুসারীকে মারতে আমার দম ছুটে গেছে। ভাই, সব শেষ। জানি না কিভাবে এসব থেকে মুক্তি মিলবে মানুষের। আকাশ ডেমন হান্টারের কথা শুনে কিছুটা অবাক হয়। অপরদিকে ডেমন হান্টার আকাশকে ক্রাউনের বিষয়ে বলা শেষ করতেই সে হুট রক্ত বমি করতে শুরু করে। আর তার কিছুক্ষণ পরেই ডেমন হান্টার মাটিতে লুটিয়ে পড়ে, যেটা দেখে আকাশ পুরো থতমত খেয়ে যায়। তবে সে চুপসে বসে থাকে না। সে ডেমন হান্টারের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তার কথার উত্তরে ডেমন হান্টার বলে, ভাই, আমার সময় হয়তো ফুরিয়ে এসেছে। আমি ভ্যাম্পায়ারের রক্তের ঘ্রাণ নেওয়ার পর থেকেই আমার পেট পাকিয়ে বমি আসছে। তার উপরে রক্ত শুকার পরেও তেমন কিছু বের করতে পারিনি, যেটার মানে দাঁড়াচ্ছে ক্রাউন এবং ক্রাউনের অনুসারীগণ অনেক শক্তিশালী, যার কারণে আমার সাথে যে কোনো একটা খারাপ কিছু ঘটবে। ভাই, আপনি এই যে গাছের টুকরোটা নিন, এটা আপনার উপকারে আসবে। আর কিছুক্ষণের মধ্যে ডেমন হান্টারের বাকি সদস্যরা চলে আসবে। আপনি একদম টেনশন করবেন না, তারা আমার মতন করে আপনাকে সঙ্গ দিবে। কারণ আপনার আমাদের দুজনের শত্রুই ভ্যাম্পায়ার। আমাদের দুজনের লড়াইটাই ভ্যাম্পায়ের বিরুদ্ধে। তাই তারা আপনাকে নিজের সব টুকু দিয়ে সাহায্য করবে। আরে, আপনার কিছু হবে না। আমরা আপনাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। আকাশের কথার প্রত্যুত্তরে ডেমন হান্টার কোনো সাড়া শব্দ করে না, যার কারণে আকাশ ডেমন হান্টারকে হাত দিয়ে নাড়িয়ে ডাকতে থাকে। কিন্তু ডেমন হান্টার কোনো উত্তর দেয় না। তবে তার নিঃশ্বাস চলছে এখনো। আকাশ ডেমন হান্টারের কেন সাড়া শব্দ না পেয়ে রাজকে বলে, রাজ, জলদি ডেমন হান্টারকে হসপিটালে নিয়ে যা। উনার যেন কিছু না হয়। কারণ ভ্যাম্পায়ারকে খতম করতে উনার অনেক সাহায্য সহযোগিতার প্রয়োজন। ঠিক আছে ভাই, আমি উনাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। জলদি। আর আমি কিছুক্ষণ পর আসছি। রাজ নিজেদের কয়েকজন লোকসহ ডেমন হান্টারকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে আকাশ বেশ চিন্তায় পড়ে যায়। কারণ রক্তের ঘ্রাণ শুকার কারণেই ডেমন হান্টারের যেই অবস্থা হয়েছে, তাতে করে স্পষ্ট বুঝাই যাচ্ছে ভ্যাম্পায়াররা কতটা শক্তিশালী। আকাশ এই ভ্যাম্পায়ারের বিরুদ্ধে কি করে লড়াই করবে সেটা নিয়ে সে বেশ চিন্তিত। তাই সে বসে বসে এসব থেকে পরিত্রাণ পাবে কি করে সেটা নিয়ে ভাবছে। এমন সময় রাজ তাকে ফোন দেয়। সে ফোন রিসিভ করে রাজকে জিজ্ঞাসা করে, কি হয়েছে রাজ? ভাই, ডেমন হান্টারকে হসপিটালে নিয়ে যেতে যেতে সে পথের মধ্যেই নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। কি হো? ভাই, ডেমন হান্টার মারা গেছে। আচ্ছা, তুই উনার লাশ নিয়ে বাংলোতে ফিরে আয়। ঠিক আছে ভাই। তারপর আকাশ ফোন কেটে দিয়ে আরও চিন্তিত হয়ে পড়ে। এভাবে কিছুক্ষণ কাটার পরে রাজ ডেমন হান্টারের লাশ নিয়ে বাড়িতে ফিরে আসে। রাজ বাড়িতে আসার সাথে সাথেই একদল লোক আকাশের বাংলোতে প্রবেশ করে, যারা কিনা সবাই ডেমন হান্টারের মতন কালো পোশাকাশাকে পরিধান করে আছে, যেটা দেখে সবাই বুঝে ফেলে এরাও ডেমন হান্টার। তাই কেউ তাদেরকে কিছু বলে না। লোকগুলো থেকে একজন আকাশের সামনে এসে বলে, ভাই, আমরা ডেমন হান্টার। আমরা আপনার সম্পর্কে সব কিছুই জানি। তাই আমরা আপনার সঙ্গ দিতে এসেছি এবং আমাদের প্রতিনিধিকে শেষ বিদায় জানাতে এসেছি। সেটা আপনাদের পোশাকাশাক দেখেই বোঝা যাচ্ছে। ভাই, আমাদের প্রতিনিধির লাশকে আমাদের হাতে সঁপে দিন। আমরা উনার শেষ ক্রিয়াধারা করে আপনার সাথে এসে দেখা করছি। আসলে আমি ক্ষমাপ্রার্থী। বেচারা আমার জন্যই হয়তো নিজের প্রাণ হারিয়েছে। ভাই, অনুশোচনা করে কোনো লাভ নেই। লিখনে যা ছিল তাই হয়েছে।
আর তাছাড়া আমরা হান্টাররা কখনো কারোর মৃত্যু নিয়ে আফসোস করি না, বরং আরও অহংকার করি। কারণ আমাদের পূর্বপুরুষরা নিজদের সবটুকু দিয়ে ভ্যাম্পায়ারের বিরুদ্ধে লড়াই করেছে, এবং অনেকে লড়াই করতে গিয়ে নিজের প্রাণও দিয়ে দিয়েছে। আমাদের সম্প্রদায় ভ্যাম্পায়ারের সাথে লড়াই করতে গিয়ে মারা যাওয়া ব্যক্তিটাকে বীরপুরুষ বলে মনে করা হয়। সম্মান জানাই আপনাদের কাজকে। আচ্ছা, এবার আমরা আমাদের প্রতিনিধির লাশকে নিয়ে যাচ্ছি। লাশের ক্রিয়াধারা শেষ করে আমরা সকলেই আপনার সাথে এসে দেখা করব। ঠিক আছে। ডেমন হান্টার তার প্রতিনিধির লাশকে নিয়ে আকাশের বাংলো থেকে বেরিয়ে যায়। এদিকে আকাশ আর সবাই মিলে ভ্যাম্পায়ারকে কি করে হারাবে সেই বিষয় নিয়ে আলোচনা করছে। আলোচনা চলাকালীন মুজাহিদ আকাশকে বলে, ভাই, যা বুঝতেছি ভ্যাম্পায়ারকে হারানো বা দমানো আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে দাঁড়াবে। যেখানে ডেমন হান্টার রক্তের ঘ্রাণ শুকার কারণে নিজের প্রাণ হারিয়ে ফেলেছে, সেখানে আমরা তো কিছুই না। তাই আমার মতে ড্রয়েড থেকে সোলজার আনা উচিত। মুজাহিদ, আমরা সেই মানুষ যারা কিনা ড্রয়েডকে হারিয়েছি। সেখানে ভ্যাম্পায়ার কিছুই না। তবে হ্যাঁ, ড্রয়েড থেকেও ভ্যাম্পায়ার অনেক শক্তিশালী। তবে আমাদের এতটা খারাপ সময়ে ও আসেনি যে আমাদেরকে ড্রয়েড থেকে সোলজার আনতে হবে। তা ঠিক আছে, কিন্তু ভাই, ভ্যাম্পায়ার সম্পর্কে তো কোনো আইডিয়া নেই আমাদের। তো কি করে তাদেরকে পরাজয় করব? সেসব পরে দেখা যাবে। আগে ডেমন হান্টাররা তাদের প্রতিনিধির লাশের ক্রিয়াধারা করে আসুক, তারপর তাদের সাথে একটা পরামর্শ করব। ঠিক আছে ভাই। আকাশরা ভ্যাম্পায়ারের বিষয়টা আপাতত এক সাইডে রেখে ডেমন হান্টারদের জন্য অপেক্ষা করতে থাকে। বেশ কয়েক ঘন্টা যাওয়ার পর ডেমন হান্টাররা লাশের ক্রিয়াধারা শেষ করে আকাশের সাথে কথা বলার জন্য ফিরে আসে। ডেমন হান্টাররা আসতেই আকাশ আলোচনা বসায় তাদেরকে নিয়ে। আলোচনার শুরুতেই আকাশ ডেমন হান্টারদেরকে বলে, আচ্ছা, এখন কি করে ভ্যাম্পায়ারকে শেষ করা যায় সেটা বলুন। আপনাদের এক্সাক্টলি প্ল্যান কি? আকাশের কথার প্রত্যুত্তরে রাফায়েত নামক একজন ডেমন হান্টার আকাশকে বলে ওঠে, ভাই, আমাদের কাছে আপাতত এক্সাক্টলি কোনো প্ল্যান নেই। তার উপরে ভ্যাম্পায়ারকে শেষ করা তো দূরের কথা, তার একটা পশম ও বাঁকা করতে পারবো কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। কারণ আমরা আমাদের লাইফে এত ভ্যাম্পায়ারকে মেরেছি যার লিস্ট করে শেষ করা যাবে না। তবে বর্তমানে যেই ভ্যাম্পায়ার আপনাদের শহরে এসেছে তার শক্তির প্রদর্শন দেখে আমাদের আস্থা উঠে গেছে। তার উপরে আমাদের গাছের টুকরো দিয়েও কোনো কাজ হচ্ছে না। যেখানে এই গাছের টুকরো ব্যবহার করে আমরা হাজার হাজার ভ্যাম্পায়ারকে শেষ করেছি। এছাড়া তার অনুসারীরা রক্তের ঘ্রাণ শুকার কারণে আমাদের প্রতিনিধি শেষ। সেখানে ক্রাউনে মুখোমুখি হলে আমাদের অস্তিত্বই তো খুঁজে পাওয়া যাবে না। তাই বলে কি আমরা হাত পা গুটে বসে থাকব? না ভাই, তা করব না। তবে আমাদের অন্য কিছু ভাবতে হবে। সেই অন্য কিছুটা কি? ভাই, প্রথমে আমাদেরকে তাদের দুর্বলতা সম্পর্কে জানতে হবে। তারপর আমরা তাদের সেই দুর্বলতায় আঘাত করব। আমার কাছে একটা প্ল্যান আছে। সেটা দিয়ে হয়তো কিছু একটা করা যেতে পারে। কি প্ল্যান? ভাই, তারা দিনের আলোকে খুব ভয় পায়। তাদের শরীরে দিনের আলো পড়লেই শরীর ঝলসাতে শুরু করে। তাই আমাদেরকে যা করার দিনের বেলায় করতে হবে। আর তাদের মোকাবেলা করার জন্য কোনো একটা স্পেশাল অস্ত্র তৈরি করতে হবে। কারণ আমাদের গাছের অস্ত্র এখন কাজে আসছে না। ডেমন হান্টার দেখুন, তারা নিজেরাও জানে যে দিনের আলো তাদের জন্য ঝলসানো আগুনের মতন। তাই তারা কখনোই দিনের বেলায় বের হবে না। আর আমরা হাজার চেষ্টা করলেও হয়তো তাদেরকে দিনের বেলায় বাহিরে আনতে পারব না। তবে হ্যাঁ, দিন হোক বা রাত, সব অবস্থাতেই তাদের মোকাবেলা করার জন্য এক ধরনের অস্ত্র আমি তৈরি করতে পারব। কেমন অস্ত্র ভাই? আল্ট্রা ভায়োলেট কিরণের কারণে কোনো ভ্যাম্পায়ার সূর্যের আলোয় যেতে পারে না।
আমরা এমনি এক আল্ট্রা ভায়োলেট কিরণের সাহায্যে এক ধরনের অস্ত্র তৈরি করব, যেই অস্ত্রের বুলেটের মধ্যে সূর্যের চাইতেও অনেক বেশি কিরণ হবে। মানে হলো বুলেটের বদলে আল্ট্রা ভায়োলেট কিরণের এক জাতীয় সিরাম থাকবে অস্ত্রের ভিতরে। সেই অস্ত্র দিয়ে কোনো ভ্যাম্পায়ারকে মারলে তারা ঝলসে যাবে, যেমনটা তাদের সাথে দিনের আলোয় বের হলে হয়। ভাই, বেশ ভালো বুদ্ধি। কিন্তু আপনারা এই আল্ট্রা ভায়োলেট কিরণ পাবেন কোথায়? সে আপনাদের ভাবতে হবে না, সেটা আমি দেখে নিচ্ছি। এই মুজাহিদ, তুই জলদি ড্রয়েডে যা। ড্রয়েডে যাওয়ার পর গোলাকার বৃত্তের ন্যায় যেই আলোকরশ্মিটা আছে, যেটা কিনা আমার চারপাশে সবসময় ঘুরঘুর করে, তোরা সেই বৃত্তের ন্যায় গোলাকার আলোকরশ্মির সাহায্যে ড্রয়ের সায়েন্টিস্টদেরকে দিয়ে সিরাম তৈরি করো। তারপর সেটা দিয়ে আমরা ভ্যাম্পায়ারদের বিরুদ্ধে লড়াই করব। ঠিক আছে ভাই, আমি এক্ষুনি যাচ্ছি। মুজাহিদ আকাশের কথা মতন কয়েকজনকে সাথে নিয়ে ড্রয়েডের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে আকাশের মাথায় নতুন একটা প্রশ্ন এসে হানা দেয়। অবশ্য এটা সে আগেই জেনেছে, কিন্তু এই বিষয়ে সে কাউকে কোনো প্রশ্ন করেনি। তবে এবার সেটা সে ডেমন হান্টারদেরকে জিজ্ঞাসা করে। আচ্ছা, আমি গোপন সূত্রে জেনেছিলাম হাজার খানিক মানুষ নাকি এক সিংহের বিরুদ্ধে লড়াই করার জন্য একটা ময়দানে একত্রে হয়েছিল। তো আমার প্রশ্ন হচ্ছে, শহরের মানুষজন তো আগ থেকেই ভ্যাম্পায়ার সম্পর্কে জানত, যার কারণে তারা একজোট হয়ে ভ্যাম্পায়ারের বিরুদ্ধে লড়াই করতে গিয়েছিল। তাহলে টিভি নিউজ কেন ভ্যাম্পায়ার সম্পর্কে এত পড়ে সংবাদ প্রচার করেছে? ভাই, কেউ এই জানত না ভ্যাম্পায়ার সম্পর্কে। আর যারা ভ্যাম্পায়ারের সাথে লড়াই করতে গিয়েছিল তারা কোনো মানুষ না, তার হচ্ছে ভিন্ন এক প্রজাতি, যাদের নাম হচ্ছে জম্বুক। তবে তারা দেখতে মানুষের মতোই, কিন্তু তাদের কাছে স্পেশাল একটা শক্তি রয়েছে। তারা চাইলে নিজের রূপ পরিবর্তন করে বিশাল আকৃতির শিয়ালের রূপ ধারণ করতে পারে। ভ্যাম্পায়াররা সেই জম্বুকদেরও শত্রু। এছাড়া জম্বুকরা যে ভালো সেটাও কিন্তু নয়। জম্বুকেরও একটা লিডার আছে ক্রাউনের মতন, সে যাকে কামড় দেয় সেই জম্বুক হয়ে যায়। মুখ্য কথা হচ্ছে, সেদিন যারা লড়াই করতে গিয়েছিল তাদের সম্পর্কে কেউ এই জানে না, কারণ তারা জম্বুক হলেও মানুষের সাথে চলাফেরা করে। কিন্তু যেদিন তারা লড়াই করতে গিয়ে ভ্যাম্পায়ারের হাতে শিকার হয়েছে, সেদিন এই দেশবাসী ভ্যাম্পায়ার সম্পর্কে জানতে পেরেছে। তবে দেশবাসী জম্বুকদের ব্যাপারে এখনও কোনো কিছুই জানে না। তারা শুধু জানে কোনো একটা জায়গায় অনেক মানুষজনের সমাগম ছিল, যেই সমাগমের মধ্যে হুট করেই ভ্যাম্পায়াররা এসে হামলা করেছে। তার মানে হচ্ছে ভ্যাম্পায়ার একটা সম্প্রদায় আর জম্বুক একটা সম্প্রদায়। এই দুই সম্প্রদায়ের মাঝে সব সময় লড়াই চলতে থাকে। তবে এই দুই সম্প্রদায়ের লোকেরাই মানুষদেরকে উপরে প্রাণ নেওয়া হামলা করে। এই দুই সম্প্রদায়ের লোকেরাই মানুষদের উপরে প্রাণ নেওয়া হামলা করে। কিন্তু জম্বুকদের একটা ভালো দিক আছে, তারা আমাদের উপরে হামলা করে না, কারণ আমরা তাদের শত্রুর বিরুদ্ধেই লড়াই করি। আর তারা মানুষদেরও ক্ষতি কম করে। তারা নিজের চাহিদা মেটায় ভ্যাম্পায়ারকে মেরে। সে যাই হবে হোক, আমরা দুই সম্প্রদায়ের লোককেই শেষ করব, কারণ তারা উভয়ই মানুষের জন্য ক্ষতিকারক। তবে আমরা আগে ভ্যাম্পায়ারকে শেষ করব, আর তার জন্য আমাদেরকে আজকের দিনটা অপেক্ষা করতে হবে। আমার লোক অস্ত্র বানাতে চলে গেছে, আশা করি তারা আজ রাতের মধ্যেই অস্ত্র বানিয়ে নিয়ে চলে আসবে। তাই আমরা সবাই মিলে আগামীকাল ভ্যাম্পায়ারের উপরে হামলা করব। তারপর আমরা খুঁজে খুঁজে এক এক করে তাদের সব কয়টাকে মারব। ঠিক আছে, তাহলে আজকের মতন আমরা চলে যাচ্ছি। আমরা আবার আগামীকাল আসব। জি আচ্ছা। তারপর ডেমন হান্টাররা চলে যায়, আর আকাশ এবং আকাশের লোকজন সবাই মুজাহিদদের বানিয়ে আনা অস্ত্রের জন্য অপেক্ষা করতে থাকে। দেখতে দেখতে রাত হয়ে গিয়েছে।
দিনের আলো নিভে গিয়ে আধার হতেই ক্রাউন কবরের মতন চারকোনো কফিন থেকে বেরিয়ে আসে। সে বেরিয়ে আসতেই দেখে তার অনুসারীরা তার আহারের জন্য কয়েকজন মানুষকে উঠিয়ে এনেছে। ক্রাউন সেই মানুষগুলোকে দেখে খুশি হওয়ার বদলে হুট করে আরও রেগে যায়, যেটা দেখে তার অনুসারীরা ভয় কাতর হয়ে পড়ে। তখনই ক্রাউন তার অনুসারীদেরকে বলে, আমার বিরুদ্ধে কেউ কঠোর ষড়যন্ত্র করছে, যেটার আভাস আমি ঘুমিয়ে থাকা অবস্থাতেই পেয়ে গেছি। তাই আজকে তোদের সাথে আমি পথে নেমে মানুষজনের উপরে হামলা করব। আমার আজকে অগণিত মানুষের রক্ত চাই। এই অল্প সংখ্যক লোকের রক্ত খেয়ে আজ আমার খিদে নিবারণ হবে না। তবে তোরা এখন যাদেরকে ধরে এনেছিস তাদের রক্ত আগে খেয়ে নেই। পরবর্তীতে রাস্তায় নেমে আরও মানুষের উপরে হামলা করব। ক্রাউন তার চিন্তাধারা মোতাবেক তার অনুসারীদের ধরে আনা লোকজনের রক্ত পান করে। তারপর সবাইকে নিয়ে রাস্তায় নেমে পড়ে আরও মানুষকে মেরে তাদেরকে নিজের আহার বানানোর জন্য। অপরদিক রাতের বেলায় মুজাহিদ ড্রয়েড থেকে আল্ট্রা ভায়োলেট কিরণের সিয়াম নিয়ে আকাশের বাংলোতে আসার জন্য রওনা হয়। তখনই তাদের মাঝপথে ক্রাউন এবং তার লোকজন বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু মুজাহিদ চালাকি করে ড্রাইভারকে বলে তাদের গাড়িকে ঘুরিয়ে নিয়ে অন্য পথ ধরে বাংলোতে পৌঁছানোর জন্য রওনা হয়। ড্রাইভার গাড়ি ফুল স্পিডে চালাচ্ছে, তবে ক্রাউন ও কোনো অংশে কম নয়। সে তার অনুসারীদেরকে নিয়ে মুজাহিদের গাড়ির পিছনে ধাওয়া করে, কিন্তু ক্রাউন আর তার লোকজন মুজাহিদকে ধরতে পারে না। তারা মুজাহিদদের উপরে আক্রমণ করার আগেই ড্রাইভার গাড়ি তেড়ে নিয়ে এসে আকাশের বাংলোতে হাজির হয়। আকাশের বাংলোতে হাজির হওয়ার পরেই তারা গাড়ি থেকে নেমে জলদি বাংলোর ভিতরে ঢুকে পড়ে। অপরদিকে ক্রাউন মুজাহিদদের গাড়ি পাকড়াও করতে না পারলেও ক্রাউন তাদের পিছন পিছন বাংলো পর্যন্ত চলে আসে। বাংলো পর্যন্ত আসার পরেই ক্রাউন তার অনুসারীদেরকে আদেশ করে বাংলোর ভিতর থেকে গিয়ে তার আহারগুলোকে ধরে আনতে। ভ্যাম্পায়ার ক্রাউনের অনুসারীরা ক্রাউনের আদেশ মেনে আকাশের বাংলোর ভিতরে প্রবেশ করার জন্য বাংলোর দরজার দিকে এগিয়ে যেতে থাকে। তারা দরজার প্রায় মুখোমুখি চলে গিয়েছে। তখনই আকাশ ভিতর থেকে বাংলোর দরজা খুলে বিশাল একটা অস্ত্র হাতে করে নিয়ে এসে দরজার সামনে দাঁড়ায়। আকাশকে অদ্ভুত রকমের উপস্থিতি দেখতে পেয়ে ভ্যাম্পায়ার ক্রাউনের অনুসারীরা থেমে যায়। তবে ক্রাউন হাসতে আরম্ভ করে, কারণ তার সামনে অস্ত্র শস্ত্রের কোনো খাওয়া দেয়। ক্রাউনের হাসি দেখে আকাশ ক্রাউনকে বলে, ওর তার মানে তুই এই ক্রাউন? হুম, আমিই ক্রাউন। যাক, ভালোই হয়েছে তোর সাথে দেখা হয়ে। এবার তাহলে খেলা জমজমাট হবে। আমি তোরই তালাশ করছিলাম, কিন্তু তুই তো দেখি নিজেই আমার সামনে এসে ধরা দিয়েছিস। আমি কারোর সামনেই ধরা দেইনি, আর আমাকে ধরার মতন ক্ষমতা এখনো কারও হয়নি। উল্টো আমি নিজেই মানুষকে ধরে ভ্যাম্পায়ার বানিয়ে দেয়। এখন তোকেও আমার শিকার বানাবো। ক্রাউন বাকি ৮-১০টা মানুষের মতন আমাকে সাধারণভাবে নিলে ভুল করবি। ক্রাউন কখনো ভুল করে না। ক্রাউন যা করে সব ঠিক। এই তোরা বেটাকে ধরে আমার সামনে নিয়ে আয়। ওর রক্ত পান করার তীব্রতর আকাঙ্ক্ষা জেগেছে আমার মাঝে। জি হুকুম, আমরা আপনার শিকারকে ধরে এনে আপনার সামনে হাজির করছি। ক্রাউনের অনুসারী ভ্যাম্পায়ার যারা বাংলোর ভিতরে যাওয়ার জন্য সামনের দিকে অগ্রসর হয়েছিল, তারা আকাশের দিকে এগোতে শুরু করে তাকে ধরার জন্য। ভ্যাম্পায়ারগুলো আকাশের প্রায় কাছাকাছি চলে গিয়েছে। এমন সময় আকাশ হাতে করে নিয়ে আসা অস্ত্রটা দিয়ে ভ্যাম্পায়ারগুলোর দিকে গুলি ছুড়তে আরম্ভ করে। অপর পাশ থেকে ক্রাউন আকাশের গুলি ছুড়া দেখে আগের ন্যায় শব্দ করে হাসতে আরম্ভ করে, কারণ পিস্তলের বুলেটে কখনোই ভ্যাম্পায়াররা মরবে না। কিন্তু কিছু সময় পেরোতেই ক্রাউনের মুখের হাসি গায়েব হয়ে যায়। আকাশের গুলির বুলেট ক্রাউনের তৈরি করা ভ্যাম্পায়ারকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে দেয়। যেসব দেখে ক্রাউনের মুখ থেকে হাসির রেখা গায়েব হওয়ার পাশাপাশি তার চেহারায় চিন্তার ছাপ ফুটে ওঠে।
ক্রাউনের চিন্তিত চেহারা দেখে এবার আকাশ হাসতে হাসতে ক্রাউনকে বলে, কি জনাব হুশ নিজের জায়গা মতন এসেছে? নাকি আরও কিছু শকট খাওয়াবো? আকাশের কথার প্রত্যুত্তরে ক্রাউন রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, তুই কি ভাবে এমনটা করেছিস? আমার তৈরি করা ভ্যাম্পায়ারকে তো গুলি করে মারা অসম্ভব, সেখানে তুই তাদেরকে জ্বালিয়ে ছাই বানিয়ে দিয়েছিস। কি করে সম্ভব এটা? শোন, আমরা মানুষ, আমাদের কাছে অসম্ভব বলতে কিছুই নেই। আর সবে তো মাত্র শুরু, মাত্র তোর অনুসারী 2-4টাকেই শেষ করেছি, এখনো তো তোকে মারা বাকি আছে। আমার 2-4টা অনুসারীকে মেরে নিজেকে মহৎ ভাবিস না। নিজেকে এখনো মহৎ ভাবছি না, তবে তোকে শেষ করতে পারলে অবশ্যই নিজেকে মহৎ ভাবব। তোর এই স্বপ্ন কখনোই পূরণ হবে না। আমরা এখন চললাম, তবে খুব জলদি তোর সাথে আমার আবার দেখা হবে। তখন তোর শরীরের রক্ত তৃপ্তি সহকারে পান করব আমি। আরে কোথায় যাচ্ছিস? সাহস থাকলে আমার সাথে লড়াই করে আমায় পরাজয় কর, তারপর না হয় আমার শরীরের রক্ত পান করার কথা ভাবিস। ক্রাউন আর কোনো কথা না বলে তার অনুসারীদেরকে নিয়ে আকাশের সামনে থেকে গায়েব হয়ে যায়। আকাশ ক্রাউনের এমন আচরণ দেখে হাসতে হাসতে বাংলোর ভিতরে এসে মুজাহিদকে বলে, যাক মুজাহিদ, বুদ্ধিমানের একটা কাজ করেছিস তুই। আসার সময় বুদ্ধি করে ড্রয়েড থেকে আল্ট্রা ভায়োলেট কিরণের সিরাম দ্বারা একটা অস্ত্র বানিয়ে নিয়ে এসেছিস। ভাই, আমি চাইলে এই অস্ত্র দিয়ে আসার সময়ই তাদের মোকাবেলা করতে পারতাম, কিন্তু পরে ভাবলাম তাদেরকে আমাদের বাংলোর সামনে নিয়ে আসি। ভালো করেছিস। আর অস্ত্রটা একদম পারফেক্ট হয়েছে। এখন থেকে ভ্যাম্পায়ারকে ভয় পাওয়ার মতন কিছুই নেই, কারণ তাদের মোকাবেলা করার মতন অস্ত্র আমরা বানিয়ে নিয়েছি। এখন থেকে ভ্যাম্পায়ারদের কামডাউন শুরু। এতদিন মানুষ ভ্যাম্পায়ারদেরকে ভয় পেয়ে আতঙ্কে দিল, এখন ভ্যাম্পায়ার আমাদেরকে দেখে আতঙ্কে থাকবে। আর আগামীকাল থেকে আমরা সবাই রাতের বেলায় খোলা রাস্তায় ঘুরে বেড়াবো এবং সাথে ভ্যাম্পায়ারের তালাশ করব। তারপর দেখব কিভাবে ভ্যাম্পায়াররা মানুষের উপরে আক্রমণ করে। জি ভাই, একদম ঠিক কাজ হবে এটা, কারণ শহরের মানুষজন অনেক ভয় আছে। সবার ভিতর থেকে আমাদের এই ভয়টাকে দূর করতে হবে। আচ্ছা মুজাহিদ, শোন, এবার তোরা সবাই মিলে অস্ত্রের ভিতরে বুলেটের জায়গায় আল্ট্রা ভায়োলেট কিরণের তৈরি সিরামগুলো লোড করে নে। আর কিছু অস্ত্র প্রয়োজনের বাহিরেও এক্সট্রা করে তৈরি করে রাখিস, কারণ কখন অতিরিক্ত প্রয়োজন পড়ে বলা যাচ্ছে না। ঠিক আছে ভাই, আমি রুমে গেলাম। আকাশ সবাইকে গুলির ভিতরে বুলেটের বদলে সিরামগুলো লোড করতে বলে সে নিজের রুমে চলে আসে। আকাশের কথা মতন মুজাহিদ লোকজনকে নিয়ে অস্ত্রের মধ্যে আল্ট্রা ভায়োলেট কিরণের তৈরি সিরামগুলো লোড করতে থাকে। আকাশ এবং তার সঙ্গী সাথী সবাই প্রস্তুত ভ্যাম্পায়ারকে মারার জন্য। সবাই বেশ খুশি ভ্যাম্পায়ারের বিরুদ্ধে লড়াই করার জন্য অস্ত্র সামগ্রী বানিয়ে। মুজাহিদ অস্ত্র বানানোর পাশাপাশি সবাইকে নিয়ে হালকা পাতলা সেলিব্রেশন করছে। অপরদিকে ক্রাউন পুরোপুরি উন্মাদ হয়ে গেছে। সে আকাশের কাছে সাময়িক পরাজয় হয়ে ভয়ানক পাগলামো শুরু করেছে। ক্রাউনের বিকৃত মস্তিষ্ক আরও বিগড়ে গেছে আকাশের কাছে সাময়িক পরাজয় হয়ে। তাই সে নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে নিজের অনুসারীদের এই প্রাণ নিতে আরম্ভ করে। ইতিমধ্যে সে 10-15 জন অনুসারীকে সে মেরে ফেলেছে, কিন্তু তবুও তার বিকৃত মস্তিষ্ক শান্ত হচ্ছে না, যার দরুন সে সোজা রুস্তম নামক গড অফ ভ্যাম্পায়ারের কাছে চলে যায়। রুস্তম নামক গড অফ ভ্যাম্পায়ারের কাছে গিয়ে গড অফ ভ্যাম্পায়ারকে বলে তাকে এমন একটা শক্তি প্রদান করতে যাতে করে তাকে কেউ হারাতে পারবে না। কিন্তু গড অফ ভ্যাম্পায়ার তার কথার কোনো উত্তর দেয় না, কারণ গড অফ ভ্যাম্পায়ার চেয়ারের মধ্যে বসে ঘুমিয়ে আছে। গড অফ ভ্যাম্পায়ারকে কিছু বলতে বা তার থেকে কিছু চাইতে হলে তাকে আগে ঘুম থেকে জাগানো প্রয়োজন।
এছাড়া তাকে হাজার ডাকলেও সে ঘুম থেকে জাগবে না। তাকে জাগাতে হলে যে কারোর শরীরের এক বাটি রক্ত পান করাতে হবে, তাহলেই সে ঘুম থেকে জাগবে। কিন্তু ক্রাউন তাকে রক্ত পান না করিয়ে ডাকতে থাকে, যার কারণে গড অফ ভ্যাম্পায়ার ক্রাউনের ডাকে কোনো সাড়া দেয় না। গড অফ ভ্যাম্পায়ার ক্রাউনের ডাকে সাড়া না দেওয়ায় ক্রাউন এবার এত পরিমাণে উন্মাদ হয়ে যায় যে সে গড অফ ভ্যাম্পায়ারের গলাতেই কামড় বসিয়ে দেয়। ক্রাউন গড অফ ভ্যাম্পায়ারের গলায় কামড় বসিয়ে দিয়ে তার শরীর থেকে সমস্ত রক্ত খেয়ে নেয়, যার ফলে গড অফ ভ্যাম্পায়ার ঘুমন্ত অবস্থাতেই মৃত্যুবরণ করে এবং তার শরীর চেয়ার থেকে ধুলে নিচে পড়ে যায়। ক্রাউনের এমন আচরণে বাকি দুজন গড অফ ভ্যাম্পায়ার ঘুমন্ত অবস্থা থেকে রক্ত পান করানো ছাড়াই হুট করে জাগ্রত হয়ে যায়, যারা কিনা দুজন দুই স্থানে ঘুমিয়েছিল। গড অফ ভ্যাম্পায়ারদের আলাদা আলাদা রাজ্য আছে। ক্রাউন রুস্তম নামক ভ্যাম্পায়ারের রাজ্য এসে তাকে ঘুমন্ত অবস্থাতেই মেরে ফেলেছে, আর বাকি দুজন ভ্যাম্পায়ার তাদের নিজ নিজ রাজ্যে ঘুমিয়েছিল। কিন্তু ক্রাউন রুস্তমকে মেরে ফেলায় তারা ঘুম থেকে আপনা আপনিই জাগ্রত হয়ে যায় আর জেনে যায় কেউ রুস্তম নামক গড অফ ভ্যাম্পায়ারকে মেরে ফেলেছে। এটা জানার পর বাকি দুজন গড অফ ভ্যাম্পায়ার একত্রে মিলে ক্রোধিত হয়ে রুস্তমের রাজ্যে আসে, কিন্তু তারা সেখানে এসে রুস্তমের লাশ ছাড়া কোনো কিছুই খুঁজে পায় না। তারা রুস্তমের হত্যাকারীকে খোঁজার জন্য আশপাশ ভালো করে দেখতে থাকে। ক্রাউন রুস্তমকে মেরে সমস্ত প্রমাণ মুছে ফেলায় বাকি দুজন গড অফ ভ্যাম্পায়াররা তার বিরুদ্ধে কোনো কিছুই পায় না, যার কারণে তাদের ক্রোধ আরও বেড়ে যায়। এতটা সময় তারা দুজন মানুষের আকৃতি ধারণ করেছিল, কিন্তু অতিরিক্ত রেগে যাওয়ায় তারা মানুষ থেকে ভয়ানক শয়তানের রূপ ধারণ করেছে। শয়তানের রূপ ধারণ করার পর তারা রুস্তমের রাজ্য থেকে বেরিয়ে গিয়ে দুজন একত্রে মিলে আকাশের দিকে হাত দিয়ে ইশারা করে মন্ত্র পড়তে আরম্ভ করে, যার কিছুক্ষণ পরেই অনেক জোরালো একটা আলোকরশ্মি আকাশ থেকে জমিনের দিকে তেড়ে আসে। আকাশ থেকে তেড়ে আসা আলোকরশ্মিটা জমিনে তেড়ে এসে জমিনের সাথে সংযোগ করে একটা দরজার মতন পোর্টাল খুলে দেয়, যার ভিতর থেকে বীভৎস আকৃতির অনেক বড় বড় শয়তান বেরিয়ে আসে। পোর্টালের ভিতর থেকে বীভৎস আকৃতির শয়তানগুলো বেরিয়ে এসে গড অফ ভ্যাম্পায়ারকে সম্মান দেওয়ার উদ্দেশ্যে তাদের সামনে মাথা ঝুঁকিয়ে দেয়। তখনই গড অফ ভ্যাম্পায়ার থেকে একজন ভ্যাম্পায়ার, যার নাম কিনা লিঙ্কন, সে সেই শয়তানগুলোকে বলে, রুস্তমকে মেরা ফেলা হয়েছে, তোমরা তার রাজ্যের ভিতরে প্রবেশ করো। পোর্টাল থেকে প্রকট হওয়া শয়তানগুলো লিঙ্কনের কথা মতন রুস্তমের রাজ্যে প্রবেশ করে। রুস্তমের রাজ্যে প্রবেশ করার পর তারা রুস্তমের মৃত লাশ দেখে এত জোরে চিৎকার করে, যেই চিৎকারের আওয়াজে রুস্তমের পুরো রাজ্য ভেঙে চুরমার হয়ে ধুলোর সাথে মিশে যায়। অন্যদিকে এই ভয়ানক চিৎকারের আওয়াজ ডেমন হান্টারদের কানে গিয়ে পৌঁছায়। তারা আওয়াজটা শোনা মাত্রই বুঝে ফেলে ভয়ানক কোনো বিপদ আসতে চলেছে, তাই তারা নিজেদের বাসস্থান ছেড়ে বেরিয়ে পড়ে মানুষদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য। এমন সময় আকাশ থেকে জমিনের সাথে সংযোগ গড়া আলোকরশ্মিটা তারা বহু দূর থেকে দেখতে পায়, যেটা দেখে তাদের বুঝতে বাকি নাই যে ভ্যাম্পায়াররা খুব বর্ষর কিছু একটা করতে চলেছে। কিন্তু বর্তমানে ভ্যাম্পায়ারের সাথে মোকাবিলা করার মতন কোনো অস্ত্র না থাকায় তারা আলোকরশ্মিটার দিকে না গিয়ে আকাশের বাংলোতে চলে যায়। আকাশের বাংলোতে গিয়ে ডেমন হান্টাররা ভয়ানক বিপদের আভাস সম্পর্কে আকাশকে আগাম জানিয়ে দেয়। আকাশ ডেমন হান্টারদের কথাবার্তা শুনে কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বলে, আচ্ছা, এখন কি করা যায় বলেন? এমনিতেই তো ভ্যাম্পায়াররা মানুষ মারছে, তার উপরে এখন তারা কি প্ল্যান সাজাচ্ছে কে জানে। আকাশের প্রশ্নের উত্তরে ডেমন হান্টারের বর্তমান প্রতিনিধি বলে, ভাই, আমাদের একবার সেই আলোকরশ্মিটার দিকে যাওয়া উচিত। ঠিক আছে, তাহলে চলেন আমরা সবাই মিলে সেদিকে যাব, দেখি ভ্যাম্পায়াররা কি খিচুড়ি পাকাচ্ছে। হুম ভাই, চলেন,
কিন্তু ভ্যাম্পায়ারের বিরুদ্ধে লড়াই করার মতন একটা অস্ত্র তৈরি করবেন বলেছিলেন, সেটা কি তৈরি হয়েছে? হয়েছে। আপনারা আমাদের সাথে চলুন। বাকি সেখানে যাওয়ার পর অস্ত্রের কামাল দেখতে পাবেন। ভাই চলুন। আকাশ ভ্যাম্পায়ারকে মরার অস্ত্রশস্ত্র সহ ডেমন হান্টারদেরকে সঙ্গে নিয়ে সেই আলোকরশ্মিটার দিকে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সকলেই ভেবেছে ক্রাউন এবং তার অনুসারীরাই হয়তো ভয়ানক কিছু করতে চলেছে, এবং আলোকরশ্মির কার্যক্রমটাও হয়তো ক্রাউন করছে। কিন্তু তাদের কারোর এই চিন্তাভাবনায় নেই যে আলোকরশ্মির কার্যক্রমটা ক্রাউন নয়, বরং সেটা করছে ভ্যাম্পায়ারের সম্প্রদায়ের দুই সূচনাকারী গড অফ ভ্যাম্পায়ার, যারা কিনা এক কথায় বলতে গেলে রক্ত খাওয়া নরপিশাচ। তাদের সামনে কখনো কোনো মানুষ পড়লে সেই মানুষ আর পরের সকালের সূর্য দেখতে পারে না। গড অফ ভ্যাম্পায়ারদের সম্পর্কে এই অজানা তথ্য না জেনেই আকাশ অস্ত্রশস্ত্র সহ লোকজনকে নিয়ে সেই নরপিশাচগুলোর দিকে রওনা হয়েছে। গড অফ ভ্যাম্পায়ার নামক নরপিশাচগুলোর সামনে যাওয়ার পর তাদের সাথে কি ঘটতে পারে সেই বিষয়ে কারোর এই কোনো আইডিয়া নেই। তারা না জেনেই আলোকরশ্মিটার দিকে যাত্রাপথ শুরু করেছে। অপরদিকে পোর্টালের মাধ্যমে বিচরণ করা ভ্যাম্পায়ারগুলা রুস্তমের রাজ্যকে ধুলোয় মিশিয়ে দিয়ে রুস্তমের লাশকে সঙ্গে করে নিয়ে এসে আলোকরশ্মিটার সামনে রাখে। তারপর গড অফ ভ্যাম্পায়ার এবং তারা মিলে রুস্তমের অন্তিম যাত্রার কারুকাজ শুরু করে। তারা সবাই মিলে কি যেন পাঠ করছে রুস্তমের লাশকে সামনে রেখে। এদিকে আকাশের লোকজন সহ আকাশ এবং ডেমন হান্টাররা কিছু সময় যাত্রা করার পর সেই আলোকরশ্মিটার সামনে এসে পৌঁছায়। তারা আলোকরশ্মিটার সামনে এসে পৌঁছাতেই হতবাক হয়ে যায়, কারণ তারা আলোকরশ্মিটার সামনে এসে দেখে ভ্যাম্পায়ারের মেলা বসেছে। এতগুলো ভ্যাম্পায়ারকে দেখে সবাই আতঙ্কিত হয়ে গেছে, বিশেষ করে ডেমন হান্টাররা, কারণ তাদের হাতের ব্রেসলেট জাতীয় ফিতাগুলো জ্বলতে আরম্ভ করেছে, যেই ফিতাগুলো সর্বদাই তাদের হাতে থাকে, এবং এই ফিতার কার্যকারিতা হচ্ছে আশেপাশে কোনো বিপজ্জনক কোনো বস্তু থাকলে বা ভয়ানক কোনো বিপদ আসতে চললে এই ফিতাগুলো জ্বলে ওঠে। ডেমন হান্টারদের প্রতিনিধি তাদের সবার হাতের ফিতাগুলোকে জ্বলতে দেখে আকাশকে বলে, ভাই আমরা অনেক ভয়ঙ্কর কিছুর আভাস পাচ্ছি, তাই আমাদের জলদি এখান থেকে চলে যাওয়া উচিত। চলে যাব মানে কি? আমরা না ভ্যাম্পায়ারকে মারতে এসেছি, তাহলে কায়ারের মতন তাদেরকে না মেরে চলে যাব কেন? ভাই আমরাও কিন্তু ভ্যাম্পায়ারের শিকার করি, তবে বর্তমানে প্রতিপক্ষদের মধ্যে অনেক শক্তিশালী কেউ একজন হয়তো আছে, যার কারণে আমাদের হাতে ব্রেসলেট জাতীয় ফিতাগুলো জ্বলজ্বল করছে। আর তার চাইতেও বড় কথা, আমরা আমাদের এই ক্ষুদ্র জীবনে বহু ভ্যাম্পায়ারকে মেরেছি, কিন্তু বর্তমানে সামনে যাদেরকে দেখতে পাচ্ছি তাদের মতন বিশাল আকৃতির কোনো ভ্যাম্পায়ারকে আমরা আমাদের এই জন্মে কোনো দিন দেখিনি। তাছাড়া আমাদের শরীরের সাংকেতিক জিনিসটা অনেক বড় বিপদের সংকেত দিচ্ছে আমাদেরকে, তাই আমাদের এখন এখান থেকে চলে যাওয়া উচিত। ডেমন হান্টার আপনারা চলে গেলে চলে যেতে পারেন, কিন্তু আমি পিছপা হতে শিখিনি কোনো দিন। হয় মরব না হয় মারব, দুটোর একটা তো অবশ্যই হবে, কিন্তু আমি পিছপা হব না। ভাই আমার কথা বুঝার ট্রাই করেন প্লিজ। আমি জানি আপনি অনেক বড় মাপের একজন লোক, কিন্তু বিশ্বাস করেন আমার কথায় সবার মঙ্গল নিহিত আছে। ডেমন হান্টার বললাম তো, হয় মরব না হয় মারব, কিন্তু পিছপা হব না। ডেমন হান্টার আকাশকে হাজার বারণ করা সত্ত্বেও সে ডেমন হান্টারের কথা শুনে না। আকাশ তার জেদেই এঁটে থাকে, যার কারণে ডেমন হান্টাররাও আকাশের সঙ্গ দিতে বাধ্য হয়। অবশ্য তারা চাইলে চলে যেতে পারত, কিন্তু তারা সেটা কখনোই করবে না, কারণ তাদের কাজ মানুষদেরকে ভ্যাম্পায়ারের হাত থেকে বাঁচানো, মানুষকে ভ্যাম্পায়ারের হাতে ছেড়ে দিয়ে পালিয়ে যাওয়া নয়। তাই তারা নিজের অনিচ্ছা সত্ত্বেই আকাশের সঙ্গ দেয়।
আকাশ এবং ডেমন হান্টাররা গড অফ ভ্যাম্পায়ারদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়েছিল। গড অফ ভ্যাম্পায়ার মানে লিঙ্কন এবং তার আরেকজন সাথী সহ পোর্টালের মাধ্যমে আসা দানব আকৃতির কোনো ভ্যাম্পায়ার এখনও আকাশদেরকে দেখেনি। তবে তারা রুস্তমের বিদায় লগ্নের কারুকাজ করার সময় হুট করেই মানুষের শরীরের ঘ্রাণ পায়, যার কারণে তারা নিজেদের কাজে ব্যাঘাত ঘটিয়ে আশেপাশে নজর ঘুরাতে থাকে। তখনই তাদের সকলের নজর আকাশদের উপরে গিয়ে পড়ে, যেটা দেখে আকাশ সবাইকে বলে, তারা আমাদেরকে দেখে নিয়েছে, এখন তারা সবাই আমাদের দিকে তেড়েফুঁড়ে আসবে আমাদের রক্ত পান করার জন্য। তাই সবাই প্রস্তুতি নিয়ে থাকেন। আর মুজাহিদ এবং রাজ তোরাও প্রস্তুতি নিয়ে থাক। ভাই, আমরা অলওয়েজ প্রস্তুত আছি তাদের সাথে লড়াই করার জন্য। মুজাহিদ অলওয়েজ প্রস্তুত আছি এই কথাটা বলে শেষ করতে না করতেই পোর্টালের মাধ্যমে জমিনে বিচরণ করা দানব আকৃতির ভ্যাম্পায়ার গুলা আকাশদের দিকে তেড়ে আসতে আরম্ভ করে, যেটা দেখে সবাই আল্ট্রা ভায়োলেট কিরণের দ্বারা তৈরি অস্ত্র দিয়ে তাদের দিকে আন্ধাধুন গুলি ছুড়তে আরম্ভ করে। যেই গুলির আঘাতে দানব আকৃতির একজন ভ্যাম্পায়ার জলে ছাই হয়ে যায়। আকাশদের গুলির এই পাওয়ার দেখে দানব আকৃতির ভ্যাম্পায়ারগুলো সাময়িকের জন্য থেমে যায়। তবে তারা থেমে যাওয়ার কিছুক্ষণ পরেই বিচক্ষণতার সহিত নিজের হাত দিয়ে জাদুই একটা ঢাল বানিয়ে নেয়। তারপর সেটার সাহায্যে নিজেদের রক্ষাকবচ বানিয়ে আকাশদের দিকে এগোতে আরম্ভ করে। এবার আকাশদের বর্ষণ করা গুলিতে ভ্যাম্পায়ারদের কোনো কিছুই হয় না। সমস্ত গুলি তাদের রক্ষাকবচের মধ্যে গিয়ে লাগে। দানব আকৃতির ভ্যাম্পায়ারগুলো এগোতে এগোতে আকাশদের একদম নিকটে চলে গিয়েছে। তখনই আকাশ হাত উত্তোলন করে নিজের সামনে অদৃশ্য একটা দেয়াল বানিয়ে দেয়। আকাশের মাঝে এই বিশেষ ক্ষমতা এসেছে অবনীর কারণে। তার উপরে সে বর্তমানে ড্রয়েডের প্রেসিডেন্ট বা রাজা। তাই আকাশ আরও নানান রকমের শক্তি প্রাপ্ত করেছে। তবে সকল শক্তির উৎস কিন্তু অবনী। তার কারণেই তার মাঝে সকল শক্তি বিরাজ করেছে। এক কথায় বলতে গেলে আকাশ অবনীর শক্তিকেই ব্যবহার করছে। আকাশ অদৃশ্য দেয়াল বানিয়ে দেওয়ার কারণে সেই দানব আকৃতির ভ্যাম্পায়ারগুলো আকাশদের উপরে হামলা করতে পারে না। তারা আকাশের বানিয়ে দেওয়া অদৃশ্য দেয়ালের অপর পাশে আটকে গেছে। তবে তারাও কম নয়। তারা নিজেদের শক্তির ব্যবহার করে হাতের ঢালটা দিয়ে দেয়ালের মাঝে জোরে জোরে আঘাত করতে থাকে, যেটা দেখে আকাশ সবাইকে বলে, এই মুজাহিদ, তোরা সবাই এখান থেকে চলে যা, কারণ যে কোনো সময় যে কোনো কিছুই হতে পারে। তোরা সবাই চলে যা, আমি ওদেরকে আটকে রাখছি। তোরা সুরক্ষিত জায়গায় পৌঁছে গেলেই আমিও আমার মতন চলে আসব। ভাই, আপনাকে এই বিপদের মুখে ফেলে আমরা কেউ যাচ্ছি না। মুজাহিদ, আমি কিন্তু আদেশ করেছি তোকে সবাইকে নিয়ে এখান থেকে চলে যেতে। মুজাহিদ না পারতে আকাশের কথা মেনে নিয়ে সবাইকে সঙ্গে নিয়ে সেখান থেকে চলে আসে। ডেমন হান্টাররাও মুজাহিদদের সাথে চলে গেছে। এদিকে দানব আকৃতির ভ্যাম্পায়ারগুলা অদৃশ্য দেয়ালটাকে ভাঙ্গার আপ্রাণ চেষ্টা করলেও তারা বিফল হয়, যেটা দেখে লিঙ্কন নামক গড অফ ভ্যাম্পায়ারটা আকাশের অদৃশ্য দেয়ালের দিকে হাত দিয়ে ইশারা করে, যার ফলে লিঙ্কনের হাত থেকে লাল বর্ণের অগণিত কলা বাদুড় বেরিয়ে আকাশের অদৃশ্য দেয়ালের দিকে তেড়ে আসতে থাকে। কলা বাদুড়গুলো অদৃশ্য দেয়ালের সামনে এসে হুট করেই একে অপরের সাথে মিশে গিয়ে বিশাল একটা দানবে পরিণত হয়। কলা বাদুড়গুলো দানবে পরিণত হওয়ার পর সজোরে অদৃশ্য দেয়ালের মাঝে একটা ধাক্কা মারে, যার ফলে অদৃশ্য দেয়াল ভেঙে চুরমার হয়ে যায়। আর আকাশ বহু দূরে গিয়ে ছিটকে পড়ে। এবার সমস্ত ভ্যাম্পায়ার এবং কলা বাদুড়ের তৈরি সেই দানবটা আকাশের দিকে এগোতে থাকে তাকে মারার জন্য। কিন্তু অপরদিকে আকাশ মাটিতে ছিটকে পড়েই থাকে, কারণ সে ছিটকে পড়ার পরেই বেহুশ হয়ে গেছে এবং তার সাথে সাথে আকাশের শরীরের অনেক জায়গায় চোট লেগেছে।
যার কারণে সে বাঁচার কোনো ধরনের প্রয়াস করে না ভ্যাম্পায়ারদের হাত থেকে। এমন সময় ডেমন হান্টারের বর্তমান প্রতিনিধি অদৃশ্য থেকে প্রকট হয়ে আকাশকে সঙ্গে নিয়ে আবার অদৃশ্য হয়ে আকাশের বাংলোতে চলে আসে। আকাশের আদেশে সবাই বাংলোতে ফিরে এসেছে, কিন্তু বর্তমানে আকাশের অবস্থা বেশ খারাপ। মুজাহিদ যে কোনো একভাবে ডক্টরকে নিয়ে এসেছে আকাশকে দেখার জন্য। ডক্টর আকাশের চেকআপ করে বলে তার শরীরের বেশ কয় জায়গায় ইনজুরি হয়েছে, বিশেষ করে তার কোমরে। কারণ আকাশের পিঠের দিকে একটা জায়গায় বেশ চোটের আঘাত দেখা যাচ্ছে, যার কারণে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আকাশের কোমরের বড় ধরনের একটা ক্ষতি হয়েছে। তবে হাড় ভেঙেছে কিনা সেটাতে নিশ্চিত নয়। এই বিষয়ে নিশ্চিত হতে হলে এক্স-রে করতে হবে। তবে কন্ডিশন দেখে এমনই মনে হচ্ছে, তাই ডক্টর জলদি আকাশের কোমরের এক্স-রে করতে বলে। বাকি আকাশের সামান্য চোট পাওয়া স্থানগুলো ডক্টর ক্লিন করে মেডিসিন লাগিয়ে দেয়। তারপর তিনি চলে যায়, আর যাওয়ার আগে বলে যায় জলদি তার জ্ঞান ফিরে আসবে। রাত বাজে ৩টা, কিন্তু আকাশের এখনো জ্ঞান ফিরে আসেনি। সবাই বেশ চিন্তিত আকাশকে নিয়ে। পুরো রাত পেরিয়ে সকালে সূর্য উদয় হয়েছে। এমন সময় আকাশের জ্ঞান ফিরে আসে। আকাশের জ্ঞান ফেরায় সবাই বেশ খুশি, কিন্তু আকাশ জ্ঞান ফেরবার পর কোমরে প্রচণ্ড ব্যথা অনুভব করে। তাই সে মুজাহিদকে বলে, মুজাহিদ, আমার কোমরে প্রচণ্ড ব্যথা হচ্ছে, ব্যথা কমে এমন কিছু একটা করত। ভাই, আপনাকে নিয়ে একটু পর হসপিটালে যাব, কারণ আপনার কোমরে বেশ চোট লেগেছে। আপনার কোমরের এক্স-রে করতে হবে, তারপর রিপোর্ট মোতাবেক ডক্টর ট্রিটমেন্ট করবে। যা করবি কর, কিন্তু জলদি করবি, কারণ কোমরের ব্যথায় আমার অসহ্য লাগছে। আর একটু সময় যেতেই মুজাহিদ আরও কয়েকজন গাড়ি করে আকাশকে হসপিটালে নিয়ে গিয়ে আকাশের কোমরের এক্স-রে করাই। এক্স-রে রিপোর্টে তেমন কোনো কিছু ধরা পড়েনি, সব কিছু স্বাভাবিক আছে, যেটা দেখে সবাই চিন্তামুক্ত হয়েছে। কিন্তু আকাশের কোমরের পেইন কোনোভাবেই কমে না। দেখতে দেখতে রাত হয়ে এসেছে। এর মাঝে গতকালের সেই ডক্টর এসে আকাশের এক্স-রে রিপোর্ট দেখে তাকে কিছু ঔষধ কন্টিনিউ করতে বলেছে। আর সব কিছু স্বাভাবিক আছে রিপোর্ট দেখে, সেটা তিনিও নিশ্চিত করেছে। কিন্তু সবকিছু স্বাভাবিক থাকলেও আকাশের কোমরে অস্বাভাবিক রকমের একটা পেইন হচ্ছে। সে এই পেইন থেকে সাময়িক মুক্তির জন্য ঘুমানোর প্রয়াস করে। বেশ কিছুক্ষণ চেষ্টার পর আকাশ ঘুমিয়ে পড়ে। আকাশ ঘুমিয়ে গেছে দেখে আকাশকে শান্তিমতন ঘুমাতে দিয়ে সবাই আকাশের কক্ষ ছেড়ে বেরিয়ে পড়ে। কিন্তু আকাশের এই ঘুম দীর্ঘায়ু হয় না। মধ্যরাতে হুট করেই কোমরের ব্যথা উঠায় তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙ্গার পর আকাশ কোমরের ব্যথায় কোকাতে আরম্ভ করে। এমন সময় হুট করে কেউ একজন আকাশের বিছানায় শুয়ে পিছন থেকে আকাশকে জড়িয়ে ধরে তার কাঁধে চুমু খেতে আরম্ভ করে, যার ফলে আকাশ কোকানো বন্ধ করে দিয়ে একদম চুপচাপ হয়ে যায়। এতটা সময় সে কোমরের ব্যথায় কোকালেও এখন সে কেমন যেন এক ধরনের ভালোলাগা অনুভব করছে। কেউ তাকে পরম স্পর্শ দিয়ে তার কোমরের ভয়ঙ্কর যন্ত্রণা কমিয়ে দিয়েছে। এর থেকেও বড় কথা হচ্ছে, তাকে যে স্পর্শ করেছে সেই ব্যক্তিটার শরীরের ঘ্রাণ তার খুব পরিচিত। আকাশ প্রথমে নীরবতায় স্পর্শ অনুভব করে, কিন্তু কিছুক্ষণ পেরোতেই তার মাথার টনক নড়ে ওঠে। এতটা সময় সে নিজের মধ্যে ছিল না। কারোর স্পর্শ পেয়ে আকাশ সেই স্পর্শের মাদকতায় হারিয়ে গিয়েছিল। তবে বর্তমানে আকাশ মাদকতার রাজ্য থেকে বেরিয়ে এসেছে। তাই সে আশেপাশে নজর বুলাতে থাকে দেখার জন্য কে তাকে স্পর্শ করছে। এমন সময় আকাশ দেখতে পায় অবনী তার পাশে শুয়ে পিছন থেকে তাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে অন্য হাত দিয়ে স্পর্শ করছে। মাঝরাতে অদ্ভুতভাবে অবনীকে দেখতে পেয়ে আকাশ পুরো চমকে ওঠে। ড্যাবড্যাব করে অবনীর দিকে তাকিয়ে আছে।
এমন সময় অবনী আকাশকে বলে ওঠে, প্রিয় কেমন আছেন? আজ 2 বছর পর অবনী নামক প্রিয় মানুষটার গলার আওয়াজ শুনেছে আকাশ। তার প্রিয় মানুষটা তাকে জিজ্ঞাসা করছে কেমন আছে সে। কিন্তু আকাশের খুব অভিমান জমে অবনীর উপরে, কারণ সে এতদিন অবনীকে মৃত ভেবে কত রাত চোখের পানি ফেলে কাটিয়েছে। কিন্তু তার এই চিন্তাভাবনাটাকে ভুল প্রমাণ করে দিয়ে অবনী ফিরে এসেছে। অবনীর যদি ফিরে আসার এই হতো, তাহলে সে এই 2 বছর কেন আকাশ থেকে দূরে ছিল? কেন সে এই 2 বছর তার স্মৃতিচারণ করে আকাশকে কাঁদিয়েছে? এসবের কারণে আকাশের বেশ অভিমান জমে অবনীর উপরে। যদিও বা অবনীকে দেখে আকাশের খুশি হওয়ার কথা ছিল, কিন্তু সে খুশি হওয়ার বদলে তিক্ত অভিমান নিয়ে বসে আছে অবনীর উপরে। যেটা দেখে অবনী আবার আকাশকে বলে, আচ্ছা আপনি আমায় দেখে কি খুশি হননি? অবনী ফিরে আসার হলে আজ 2 বছর পরে কেন ফিরে এসেছ? অবনী যদি ফিরে আসার এই হয়, তাহলে আগে ফিরে না এসে আজ 2 বছর কেন আমায় কাঁদিয়েছ? আগে ফিরে এলেই তো আমার এতটা কষ্ট হতো না। ও আচ্ছা, এই জন্য অভিমান করে আছেন বুঝি আপনি আমার উপরে? হুম, দেখুন প্রিয়, আমিও চাইনি আপনাকে ছেড়ে চলে যেতে, কিন্তু ভাগ্য আমাকে জোরপূর্বক আপনার থেকে দূরে সরিয়ে দিল। আমার কি করার আছে বলুন? ভাগ্য তোমাকে আমার থেকে দূরে সরিয়েছে মানে কি? মানেটা বলছি। আশা করি আমি মানেটা বললে আপনার সব অভিমান দূর হয়ে যাবে। কিন্তু তার আগে আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিন। কি প্রশ্ন? আমি ফিরে আসায় কি আপনি খুশি হননি? অবনী, অভিমানটা অভিমানের জায়গায় আর খুশিটা খুশির জায়গায়। আর তাছাড়া তুমি ফিরে এসেছ, সেখানে আমি খুশি হব না এটা কি হতে পারে? যেখানে তোমার ভালোবাসায় এখনো আমি কাউকে আপন করতে পারিনি, যেখানে তোমায় হারিয়ে আমি দিনের পর দিন চোখের পানি ঝরিয়ে কান্না করেছি, সেখানে তুমি ফিরে আসায় আমি খুশি হব না? হুম, খুশি হয়েছেন আমি জানি। তবে এবার আপনার খুশির অগোচরে যেই সামান্যটুকু অভিমান হয়েছে সেটা আমি দূর করছি। প্রিয়, আপনাকে যে ধাতুর কথা বলেছিলাম মনে আছে? হুম, মনে আছে। যেই ধাতুর সাহায্যে তুমি 3টা ইচ্ছা পোষণ করতে পারবে, এবং সেই ধাতুর সাহায্যে তুমি আমায় একবার বাঁচিয়েছিলে। হুম প্রিয়, আমি কিন্তু সেই ধাতুর মাধ্যমেই বেঁচে গিয়েছি। বেঁচে গেলে আজ 2 বছর কেন তুমি আমার থেকে দূরে ছিলে? কারণ সেই ধাতুটা নিজের ইচ্ছাকেই শুধু পূর্ণ করে না, সেই ধাতুটা ইচ্ছাকারীর ইচ্ছা পূরণ করে, তার থেকে কিছু মূল্যবান জিনিস ছিনিয়েও নেয়। যেমনটা আমার থেকে নিয়েছে। ডেভিল রিপার যখন আমার গলায় চাকু দিয়ে আঘাত করে, তখন আমি নিজের ক্ষয়ক্ষতি না হওয়ার জন্য সেই ধাতুর ব্যবহার করেছিলাম, যার কারণে আমি 2 বছরের জন্য অদৃশ্য হয়ে গিয়েছিলাম। আমার আকৃতি অদৃশ্যর সাথে মিশে গেছে। আমার ভিতরে জানপ্রাণ ছিল ঠিকই, কিন্তু আমি নিজের সঠিক আকৃতি নিয়ে কারোর সামনে আসতে পারছিলাম না, যেটা কিনা আজ রাতে ঠিক হয়েছে। আর আজ রাতে ঠিক হওয়ার পরেই আমি আপনার কাছে ফিরে এসেছি। অবশ্য আমি এই 2 বছরে বহুবার আপনার কাছে ফিরে আসতে চেয়েছি, কিন্তু আমি পারিনি। আমি দ্বিতীয়বার ধাতু ব্যবহার করে অদৃশ্যের মায়াজালে আটকে পড়েছিলাম। যেই অদৃশ্য মায়াজাল থেকে মুক্তি পেতে আমার 2 বছর সময় লেগে গেছে। তার মানে তুমি ইচ্ছা করে এমনটা করনি? প্রিয়, আপনি যেমন আমায় ভালোবাসেন, আমিও তো আপনাকে ঠিক তেমনটাই ভালোবাসি। আপনার জন্য ড্রয়েড ছাড়লাম। আপনার জন্য ড্রয়েডের নিয়মনীতি ভঙ্গ করে তাদের সাথে লড়াই করলাম। তাহলে আপনিই বলুন, আমি ইচ্ছা করে কেন এমনটা করতে যাব? অবনীর কথা শুনে নিজের ভিতর থেকে সমস্ত অভিমান মুহূর্তের মধ্যেই গায়েব হয়ে গেছে। খপ করে মেয়েটাকে ঝাপটে জড়িয়ে ধরে পাগলের মতন চুমু খেতে আরম্ভ করলাম। এতটা সময় মেয়েটা আমায় জড়িয়ে ধরেছিল, কিন্তু এবার আমিও তাকে জড়িয়ে ধরেছি। মনের ভিতরে খুশির নহর বইছে।
ইচ্ছে করছে অবনীকে কোলে তুলে নিয়ে সারা বাড়িতে লাফিয়ে বেড়ায়। আজ আমার খুশির সীমা নাই। অগণিত চুমু দিলাম অবনীর শরীরে। মেয়েটা আমার প্রতিটা স্পর্শে কেঁপে কেঁপে উঠছে। আজ এতদিন পর সে আমায় ফিরে পেয়ে নিজেকে একদম পুরোপুরি আমার হাতে সঁপে দিয়েছে। আমার কোনো আচরণেই সে আমাকে বাধা দেয়নি। সে নিজেকে আজ উন্মুক্ত করে দিয়েছে আমার জন্য। মেয়েটাকে অগণিত চুমু একে দিয়ে তাকে কোলে তুলে নিলাম। কারণ তাকে নিয়ে এখন পুরো বাংলোতে ঘুরে বেড়াবো আর সঙ্গে সবার ঘুম হারাম করে দিব। কারণ আমার প্রিয় মানুষ ফিরে এসেছে, সেটার সেলিব্রেশন আমার সাথে সাথে সবাই করবে। অবনীকে কোলে উঠিয়ে নিয়ে বিছানা ছেড়ে নিচে নেমে আসলাম। এমন সময় আমার কোমরের ব্যথাটা আবার জাগ্রত হয়ে উঠল। আমার খুশির রাজ্যে কষ্ট এসে হানা দিয়েছে। বেশিক্ষণ আর অবনীকে কোলে তুলে নিয়ে থাকতে পারলাম না। অবনীকে বিছানায় নামিয়ে দিয়ে আমিও তার পাশে শুয়ে ব্যথায় কোকাতে আরম্ভ করলাম। তখনই সে আমার বলে উঠল, প্রিয়, খুব কষ্ট হচ্ছে তাই না আপনার? অবনী, মরণ যন্ত্রণা হচ্ছে। আপনি একটু অপেক্ষা করুন, আমি এখনই আসছি। কেন, কই যাবে তুমি? ফিরে আসলেই দেখতে পাবেন। আপনি প্লিজ শুয়ে থাকুন, আমি যাব আর আসব। ঠিক আছে। অবনী আকাশকে রেখে একটা পোর্টাল খুলে সেটার ভিতরে চলে যায়। মিনিট দুয়েক যেতেই অবনী কিছু পাতাসহ ঢাল হাতে করে নিয়ে ফিরে আসে। যেটা দেখে আকাশ বুঝে যায় যে অবনী তার জন্য কোনো ঔষধীয় গাছ আনতে গিয়েছিল। এদিকে অবনী ফিরে এসে ঢাল থেকে গাছের পাতা ছিঁড়ে নিজের শক্তির সাহায্যে সেই পাতাগুলো গরম করে সেগুলাকে আকাশের কোমরে লাগিয়ে দেয়। এতে করে আকাশের কোমরের যন্ত্রণা কমতে আরম্ভ করে। মিনিট 10 যেতেই আকাশের কোমর থেকে ব্যথা বেদনা সব গায়েব হয়ে গেছে। আকাশ পুরোপুরি সুস্থতা অনুভব করছে এখন। তখনই অবনী আকাশকে জিজ্ঞাসা করে, আপনি কোমরে ব্যথা পেয়েছেন কি করে? অবনী, শহরে ভ্যাম্পায়াররা নিজেদের ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। তারা ধরে ধরে মানুষকে মেরে ভ্যাম্পায়ার বানিয়ে দিচ্ছে, যার কারণে শহরের মানুষজন অনেক আতঙ্কিত হয়ে আছে। তাই আমি ভ্যাম্পায়ারের বিরুদ্ধে মোকাবেলা করতে লোকজন নিয়ে একটা জায়গায় গিয়েছিলাম। তখন ভ্যাম্পায়ার আমাদের উপরে হামলা করেছে, যার কারণে আমি তোমার শক্তির ব্যবহার করেছি। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। তারা আমায় ছিটকে ফেলে দিয়েছে। তার মানে ভ্যাম্পায়ারদের সাথে লড়াই করতে গিয়ে আপনি কোমরে ব্যথা পেয়েছেন? হুম। আমি ফিরে আসতে আসতে ভেবেছি সমস্ত দাঙ্গা ফাসাদ শেষ। আপনি আর আমি সুখে শান্তিতে দিন কাটাব। কিন্তু এখন ফিরে এসে দেখি ভ্যাম্পায়ার নামক বিকৃত প্রজাতিদের উৎপত্তি হয়েছে। আর তারা আপনার উপরে হামলা করে আপনার শরীরে চোট পৌঁছিয়েছে। এবার তো তারা শেষ। সব কয়টাকে জবাই করে বড় একটা গর্ত খুঁড়ে সেটার ভিতরে দাফন করব। আমিও দেখব ওদের কত বড় সাহস। ওরা আমার ভালোবাসার গায়ে আঘাত করে। অবনী, তুমি যতটা সহজ ভাবছ ততটা কিন্তু সহজ না। কারণ ভ্যাম্পায়াররাও অলৌকিক শক্তির ব্যবহার করতে পারে। তাছাড়া তাদের লোকজন সংখ্যায় ড্রয়েডের লোকজনের চাইতেও অনেক বেশি। তাদেরকে পরাজয় করা এতটা সহজ হবে না। আচ্ছা, আমিও দেখতে চাই কার কত ক্ষমতা। শোনেন, একটা কথা বলি, একটা নারী যতটাই ফুটবল হোক না কেন, সে কিন্তু তার প্রিয় মানুষটাকে বাঁচাত বীরবল যোদ্ধার রূপ ধারণ করতে পারে। কোনো নারীই তার প্রিয় মানুষের ক্ষেত্রে কম্প্রোমাইজ করে না। সেখানে ভ্যাম্পায়াররা শহরের অনিষ্ট করছে, তার উপরে আপনার উপরেও হামলা করেছে, ওদেরকে তো আমি ছাড়ছি না। আপনি একটু সুস্থ হয়ে উঠুন, তারপর ওদেরকে আমি দেখছি। আমি এখন সুস্থতা অনুভব করছি। আগামীকাল তুমি সহ না হয় ভ্যাম্পায়ারের তালাশ করতে বের হব। ঠিক আছে, এবার চলো ঘুমোতে যাব। হুম, চলুন। অবনীকে সঙ্গে নিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলায় ঘুম থেকে উঠে অবনী আর আমি দুজন মিলে নিচে চলে গেলাম।
সবাই অবনীকে দেখে বেশ অবাক। আমাদের দিকে মুজাহিদ, রাজ, বাকি সবাই অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। যেটা দেখে সবাইকে অবনীর রহস্য খুলে বললাম। অবনীর আসল রহস্য জানার পর সবাই এবার খুশিতে আত্মহারা হয়ে গিয়েছে। কারণ অবনী থাকা মানে এক্সট্রা একটা পাওয়ার। সবাই অবনীর সাথে হাসি মুখে কথাবার্তা বলছে। অবনীও সেমভাবে তাদের সাথে কথাবার্তা বলছে। কথাবার্তায় এক পর্যায়ে রাজ আমায় বলে উঠল, ভাই ভাবি তো চলে এসেছে, এবার ভ্যাম্পায়ারদের কিছু একটা করা উচিত। আজ রাতে সবাই মিলে আবার ভ্যাম্পায়ারের তালাশে বের হব, বিশেষ করে গোত্রাতের ভ্যাম্পায়ারগুলোর। কারণ ওদের হাবভাব দেখে যা বুঝলাম ওরা শহরকে কয়েকদিনের মধ্যেই নরক বানিয়ে দিবে। ভাই ঠিক বলেছেন। তবে খালি গোত্রাতের ওদেরকে একা নয়, ক্রাউন এবং সবাইকেই শেষ করা দরকার। কারণ ওরা শহরের নকশা অলরেডি পরিবর্তন করে দিয়েছে। টেনশন করিস না, রাত হতে দে, তারপর সবাই মিলে বের হব। আকাশ এবং সবাই রাত হওয়ার অপেক্ষা করতে থাকে। অপরদিকে গড অফ ভ্যাম্পায়াররা রুস্তমের হত্যাকারীকে খুঁজে তাকে মারার জন্য মরিয়া হয়ে গেছে। তারা পাগলের মতন রুস্তমের হত্যাকারীকে খুঁজতে আরম্ভ করে। তারা রুস্তমের হত্যাকারীকে খুঁজতে খুঁজতে ক্রাউনের কাছে গিয়ে পৌঁছায়। কারণ গড অফ ভ্যাম্পায়ারে পর ক্রাউনের অবস্থান। লিংকন ক্রাউনকে রুস্তমের হত্যাকারী সম্পর্কে জিজ্ঞাসা করলে সে নিজের দোষকে লুকিয়ে রেখে বানিয়ে বানিয়ে কিছু মিথ্যা কথা আকাশের সম্পর্কে বলে মানুষের প্রতি গড অফ ভ্যাম্পায়ারকে আরও ক্ষিপ্ত করে দেয়। সে বলে মানবজাতিই নাকি আধুনিক কোনো অস্ত্র দ্বারা রুস্তমকে মেরেছে। গড অফ ভ্যাম্পায়ার লিংকন এবং বাকি আরেকজন ক্রাউনের মিথ্যা কথাটাকে সত্যি বলে মেনে নেয়। কারণ আকাশ তাদের উপরে দলবল নিয়ে হামলা করতে চেয়েছিল। তাই গড অফ ভ্যাম্পায়ার সবাইকে উদ্দেশ্য করে বলে, আজ রাতে সমস্ত ভ্যাম্পায়াররা তৈরি থাকবে। আজ পুরো শহরকে তছনছ করে দিব। বিশেষ করে রুস্তমের হত্যাকারীদেরকে খুঁজে খুঁজে মারব। কেউ আজকে আমাদের ধ্বংসযজ্ঞ থেকে মুক্তি পাবে না। প্লাটিনাম থেকে আমি স্পেশাল একটা ফোর্সকে মোতায়েন করেছি। সেই স্পেশাল ফোর্স সহ সমস্ত ভ্যাম্পায়াররা মিলে আজ রাতে মানুষদের উপরে হামলা করব। লিংকনের কথায় সবাই সম্মতি জানায়। ক্রাউন গড অফ ভ্যাম্পায়ারের এমন কথায় ভিতরে ভিতরে বেশ খুশি। কারণ একে তো সে নিজের দোষ মানবজাতির উপরে চাপিয়ে দিয়েছে, দ্বিতীয়ত তার রাস্তা পরিষ্কার হতে চলেছে। তারপর সে পুরো জমিনে নিজের সৈন্য সেনা নিয়ে রাজত্ব করতে পারবে। ভ্যাম্পায়াররা রাত হবার অপেক্ষায় আছে, কিন্তু তাদের কল্পনাতেও নেই যে মানবজাতি ফুটবল নয়। তাদের সাথে বর্তমানে অবনী নামক কেউ একজন রয়েছে। তারা প্লাটিনাম থেকে যতই শক্তিশালী ভ্যাম্পায়ার আনুক না কেন অবনী সবার মোকাবেলা একাই করবে। ওই দিকে আকাশরাও রেডি দলবল নিয়ে। মাগরিব হওয়ার আগেই আকাশ ডেমন হান্টার সহ তার লোকজনকে নিয়ে ভ্যাম্পায়ারদেরকে খোঁজার উদ্দেশ্যে বাংলো ছেড়ে বেরিয়ে পড়ে। তাদের সাথে সাথে অবনীও রয়েছে। আকাশ এবং বাকি সবাই মিলে মাগরিব হওয়ার আগেই গোতাকল যেই জায়গায় আকাশ থেকে আলোকরশ্মি জমিনের সাথে সংযোগ করেছিল সেখানে চলে যায়। সেখানে গিয়ে তারা ভ্যাম্পায়ারদের অপেক্ষা করতে থাকে। দেখতে দেখতে মাগরিবের ওয়াক্ত পেরিয়ে দিন দুনিয়া অন্ধকার হয়ে এসেছে। তার মানে ভ্যাম্পায়াররা এখন খোলা মাঠে বেরিয়ে আসবে। আর খোলা মাঠে বেরিয়ে আসার পরেই হয়তো ভয়ানক এক লড়াই শুরু হবে ভ্যাম্পায়ার আর মানুষের। সবার অপেক্ষার প্রহর কাটে ভ্যাম্পায়ারদের আগমনে। দিনের আলো নিভে গিয়ে অন্ধকার হওয়ার কিছু সময় পরেই ভ্যাম্পায়াররা জমিনের যেই জায়গায় আকাশ থেকে তীব্র আলোকরশ্মি এসে জমিনের সাথে সংযোগ করেছিল এবং আকাশরা তাদের জন্য যেখানে অপেক্ষা করছে সেই জায়গার কিছুটা দূরে একটা জায়গায় এসে একত্রে হতে আরম্ভ করে। দেখতে দেখতে অগণিত ভ্যাম্পায়ার এসে একত্রে হয়। তাদের সাথে সাথে প্লাটিনাম থেকে আসা দানব আকৃতির ভ্যাম্পায়ারগুলোও রয়েছে। তারা সবাই একত্রে হয়ে মানুষদের উপরে হামলা করবে,
এমন সময় তারা তাদের নিকটবর্তী কোনো জায়গা থেকে মানুষের শরীর ঘ্রাণ পেতে আরম্ভ করে। তাই তারা সবাই মিলে আশেপাশে মানুষের খোঁজ করতে আরম্ভ করে। মানুষের খোঁজ করতে করতে তারা সেই জায়গায় এসে পৌঁছায় যেখানে আকাশরা তাদের জন্য অপেক্ষা করছিল। সেই জায়গায় এসে আকাশদেরকে দেখে গড অফ ভ্যাম্পায়ারদের মাথা পুরো বিগড়ে যায়। কারণ তাদের সঙ্গী রুস্তমের হত্যাকারী তার চোখের সামনে দাঁড়িয়ে আছে। গড অফ ভ্যাম্পায়ারদের মধ্যে থেকে লিঙ্কন বাকি সমস্ত ভ্যাম্পায়ারদেরকে আদেশ করে, এই তোরা সবাই ওদের উপরে ঝাঁপিয়ে পড়, আর প্লাটিনামের লোকজন তোরা আমার সাথেই থাক। রুস্তমের হত্যাকারী আমাদের সামনেই দাঁড়িয়ে আছে, আমাদের আর কষ্ট করে তাদেরকে খুঁজে বের করতে হবে না। তোরা সবাই মিলে ওদের উপরে হামলা করে সব কয়টার শরীরের রক্ত চুষে নি। লিঙ্কন নামক গড অফ ভ্যাম্পায়ারের কথা মতন সবাই আকাশদের উপরে ঝাঁপিয়ে পড়ার উদ্দেশ্যে তাদের দিকে তেড়েফুঁড়ে যেতে আরম্ভ করে। অপরদিকে আকাশরাও পরিপূর্ণ রেডি হয়ে আছে ভ্যাম্পায়ারদেরকে মারার জন্য। কিন্তু একটু আগের বলা গড অফ ভ্যাম্পায়ারের কথাটা আকাশ শুনে ভাবতে আরম্ভ করে যে লিঙ্কন কোনো রুস্তমের হত্যাকারী বলে মনে করছে তাদেরকে। তারা তো রুস্তম নামক কাউকেই হত্যা করেনি, তাহলে লিঙ্কন তাকে কোনো রুস্তমের হত্যাকারী বানাচ্ছে। আকাশ বিষয়টা নিয়ে চিন্তাভাবনা করতে আরম্ভ করে, কিন্তু ভ্যাম্পায়াররা আকাশের চিন্তাভাবনায় অবসান ঘটিয়ে তাদের একদম কাছাকাছি চলে আসে তাদের উপরে হামলা করার জন্য। আকাশের লোকজন ও ভ্যাম্পায়ারদের দিকে আল্ট্রা ভায়োলেট কিরণের তৈরি গুলি দ্বারা ফায়ার করতে আরম্ভ করে। এতে করে অনেক ভ্যাম্পায়ার জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। তবে ভ্যাম্পায়ার সংখ্যা এত বেশি যে তাদেরকে আকাশের লোকজন গুলি ছুঁড়েও আটকে রাখতে পারে না। তারা তীব্র গতিতে সবার দিকে তেড়ে আসতে শুরু করে। পাশ থেকে দাঁড়িয়ে অবনী এই রূপ দৃশ্য দেখে একাই ভ্যাম্পায়ারদের দিকে অগ্রসর হতে আরম্ভ করে। তারপর ভ্যাম্পায়ারের একদম নিকটবর্তী হয়ে তাদের কয়েকজনের দিকে হাত উত্তোলন করে ইশারা করে। এতে করে ভ্যাম্পায়াররা অবনীর সামনে থেকে বহু দূরে গিয়ে ছিটকে পড়ে। অপর পাশ থেকে গড অফ ভ্যাম্পায়ার দুজন অবনীর এই দৃশ্য থেকে কিছুটা ঘাবড়ে যায়। তবে তারা ঘাবড়ে গেলেও হার মানতে রাজি নয়। তাই লিঙ্কন নামক গড অফ ভ্যাম্পায়ার ক্রাউন এবং প্লাটিনাম থেকে আসা বড় বড় দানব আকৃতির ভ্যাম্পায়ারগুলোকে আদেশ করে, এই তোরা সবাই গিয়ে ওদের উপরে আক্রমণ কর। আজ দেখি ওরা কি করে আমাদের হাত থেকে বেঁচে ফিরে। ভ্যাম্পায়ার লিঙ্কনের আদেশে ক্রাউন এবং দানব আকৃতির ভ্যাম্পায়ারগুলো বাকি ভ্যাম্পায়ারদের সাথে মিলে আকাশদের উপরে হামলা করার জন্য তাদের দিকে এগিয়ে যেতে থাকে। যেটা দেখে অবনী তাদের সামনে নিজের অলৌকিক শক্তির দ্বারা একটা শক্তিশালী দেয়াল দাঁড় করিয়ে দেয়। দেয়াল দাঁড় করিয়ে দিয়ে সবাইকে সুরক্ষায় রেখে অবনী দেয়াল ভেদ করে একাই দেয়ালের অপর প্রান্তে চলে যায়। আকাশ এবং বাকি সবাই অবনীর এমন কর্মকাণ্ড দেখে থতমত খেয়ে যায়। কিন্তু অবনীর মাথায় যে ভূত সওয়ার হয়েছে সেটা কেউ জানে না। অবনীর এমন কর্মকাণ্ডে সমস্ত ভ্যাম্পায়াররা মিলে এবার অবনীকে টার্গেট করে তার দিকে এগিয়ে আসে। এমন সময় অবনী হুট করে অদৃশ্য হয়ে গড অফ ভ্যাম্পায়ার লিঙ্কনের একদম সামনে চলে যায়। তারপর তার সামনে গিয়ে নিজের শক্তির প্রয়োগ করে লিঙ্কনের গলা চেপে ধরে তাকে হাতের ইশারায় হাওয়ায় ভাসিয়ে ফেলে। সমস্ত ভ্যাম্পায়ার অবনীর এই অদ্ভুত শক্তি দেখে যে যার মতন স্থিরভাবে দাঁড়িয়ে পড়ে। তখনই অবনী লিঙ্কনকে বলে, এই নিকৃষ্ট প্রজাতির লিডার, তোরা কি কারণে মানুষের উপরে হামলা করতে শুরু করেছিস? মানুষ তোদের কি ক্ষতি করেছে? আর বিশেষ করে আমার প্রিয় মানুষটার উপরে তোরা হামলা করেছিস কেন? অবনী লিঙ্কনের গলা চেপে ধরায় লিঙ্কন সুস্থ স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারছে না। সে মুরগি জবাই করলে যেভাবে ছটফট করে সেভাবে ছটফট করছে। তাই অবনী লিঙ্কনকে ছেড়ে দিয়ে আবারও বলে, নে তোকে ছেড়ে দিলাম, এবার তুই শান্তভাবে আমার কথার উত্তর দে, না হয়তো তোর অবস্থা নাজেহাল করে ছেড়ে দিব আমি। তোরা কি কারণে মানুষের উপরে হামলা করতে শুরু করেছিস? মানুষ তোদের কি ক্ষতি করেছে?
আর বিশেষ করে আমার প্রিয় মানুষটা তোদের কি এমন ক্ষতি করেছে যাতে করে তোরা সবাই মিলে আজ তার উপরে হামলা করতে যাচ্ছিলি? আমরা খামোখা মানুষের উপরে হামলা করি না। আমরা তো 600 বছর ঘুমিয়েই কাটিয়ে দেই। মানুষের ক্ষতি করলে আমাদের সম্প্রদায়ের লোকজন নিজের আহারের তাগিদে করে। তবে আমরা তাদের জন্য রক্ত জবা গাছ উৎপাদন করে রেখেছি, যাতে করে তাদের আহার করতে সমস্যা না হয় আর মানুষ মেরে তাদের রক্তও খেতে না হয়। কিন্তু বর্তমানে মানবজাতি আমাদের একজন গড অফ ভ্যাম্পায়ারকে মেরে ফেলেছে, যার কারণে আজ আমরা সবাই মিলে মানুষের উপরে হামলা করার উদ্দেশ্যে বেরিয়েছি। এই নিকৃষ্ট ভ্যাম্পায়ার তোদের উপরে মানুষ খামোখা হামলা করতে যাবে কেন? মানুষের কি খেয়ে দেয়ে কাজ নেই যে তোদের মতন নরপশুর সাথে লাগতে যাবে? সেটা তারাই ভালো জানে। তবে তারা গড অফ ভ্যাম্পায়ারকে মেরেছে সেটাই খালি জানি আমরা। তাই আমরা থামব না। যাকেই সামনে পাব তাকে মেরে ফেলব। শোন, সেটা আমি থাকতে কোনো দিনও হবে না। সব কয়টাকে জবাই করে এক গর্তে ফেলে আগুনে জ্বালিয়ে দিব তোদের শরীর। আর বিশেষ করে আমার প্রিয় মানুষের দিকে নজর দিল তোদের অবস্থা দেখার মতন থাকবে না। এই মেয়ে কিসের এত দেমাগ রে তোর? তুই কিসের ভিত্তিতে আমাদেরকে থ্রেট করছিস? দেমাগের তো এখনো কিছুই দেখিসনি। আমি দেমাগ দেখাতে শুরু করলে তোরা নিতে পারবি না। আর বাকি রইল থ্রেট করা। শোন, আমি তোদের থ্রেট করছি না, আর করবও না। আমি যা করব সব কাজে করব। তাই সহজ ভাষায় বলছি, মানুষ থেকে দূরে থাক। আর বিশেষ করে আমার প্রিয় মানুষটার থেকে। আমরা রুস্তমের খুনিকে মেরে তারপর আবার ঘুমিয়ে পড়ব। রুস্তমের খুনিকে না মারা পর্যন্ত আমরা কেউ শান্ত হব না। ঠিক আছে, তোরা তোদের বদলা নে। তবে আমি প্রমাণ করে দিচ্ছি, তোরা যাদের পিছনে লেগেছিস তাদের থেকে কেউ রুস্তমের হত্যাকারী না। আমাদের ও প্রমাণ চাই। যদি তুই এটা প্রমাণ করতে পারিস তোর শক্তির মাধ্যমে তৈরি করা দেয়ালের পিছনের লোকজনগুলো নির্দোষ, তাহলে আমরা এখান থেকে মাথা নুয়ে চলে যাব। কারণ আমাদের ও ইচ্ছে নেই অহেতুক মানুষের প্রাণ নেওয়ার। কারণ আমরা ভ্যাম্পায়ার সম্প্রদায়ের রচয়িতা। আমরাই যদি অন্যায় ব্যভিচার করি মানুষের উপরে, তাহলে আমাদের অনুসারীরা কি করবে? ওয়েট, আমি এক্ষুনি তোদের ধারণা ভুল বলে প্রমাণ করছি। অবনী আকাশদেরকে লিঙ্কনের কাছে নির্দোষ প্রমাণ করবে বলে জলদি আকাশের কাছে ছুটে যায়। তারপর আকাশকে বলে, আপনারা সবাই নিজের শরীর থেকে কয়েক ফোঁটা রক্ত বের করে আমার হাতের কষে দিন। প্রিয়, আপনিও দিন। আমি সবার রক্ত নিয়ে গিয়ে তাদেরকে দিব। অবনীর কথায় সবাই নিজের হাত কেটে কয়েক ফোঁটা করে রক্ত অবনীর হাতের কোষের মধ্যে দেয়। অবনী সবার রক্ত কোষ করে নিয়ে গিয়ে ভ্যাম্পায়ার লিঙ্কনের কাছে গিয়ে বলে, তোর হাত সামনে আগা। আমি সবার শরীরের রক্ত একত্রে করে নিয়ে এসেছি। তুই সবার রক্ত একবারে পান কর। তাহলেই তুই কে দোষী আর কে নির্দোষ সেটা জানতে পারবি। কারণ তোদের মধ্যে তো রক্ত পান করে সমস্ত কিছু জেনে নেওয়ার ক্ষমতা আছে। তাই আমি সবার রক্ত একত্রে করে নিয়ে এসেছি। অবনীর কথায় লিঙ্কন নিজের হাত সামনে এগিয়ে দেয়। আর অবনী সমস্ত রক্ত লিঙ্কনের হাতে ঢেলে দেয় লিঙ্কন রক্তগুলো খাওয়ার জন্য। লিঙ্কন অবনীর হাত থেকে নিজের হাতের কোষে রক্ত নিয়ে পান করতেই তার প্রচণ্ড রাগ উঠে যায়। কারণ তারা যাদেরকে মারার জন্য উঠে পড়ে লেগেছে তারা সবাই নির্দোষ। রুস্তমকে মেরেছে অন্য কেউ, কিন্তু ক্রাউন তাদেরকে আকাশদের কথা বলেছে। যার কারণে গড অফ ভ্যাম্পায়ার লিঙ্কন রাগান্বিত ভাব নিয়ে ক্রাউনের দিকে এগিয়ে যায়। তারপর তার গলা চেপে ধরে তাকে বলে, ক্রাউন, তোর কত বড় সাহস! তুই আমাদেরকে গোমরাহ করার চেষ্টা করেছিস। তার উপরে আমাদেরকে দিয়ে এত বড় অন্যায় করাতে চেয়েছিস। আমরা গড অফ ভ্যাম্পায়াররা যেখানে নিজেদের মনুষ্যত্ব আর নীতিকে বিসর্জন দেই না, সেখানে তুই আমাদেরকে দিয়ে এত বড় অনিষ্ট করতে চেয়েছিলি।
তোর এই ভুলের মাসুল তোকে দিতে হবে। তবে তার আগে রুস্তমের হত্যাকারীকে তুই সত্যি করে বল। প্রিন্স, আমাদের উপরেও এরা হামলা করেছিল, তাই ভেবেছি তারাই হয়তো আমাদের রুস্তম প্রিন্সকে মেরেছে। কিন্তু বর্তমানে যেহেতু তারা নির্দোষ প্রমাণিত হয়েছে, তাহলে এর পিছনে অন্য কারোর হাত আছে। জলদি রুস্তমের হত্যাকারীকে আমার চোখের সামনে দেখতে চাই। আমরা এখন গিয়ে ঘুমিয়ে পড়ব। আগামী 24 ঘন্টার মধ্যে রুস্তমের হত্যাকারীকে খুঁজে নিয়ে আমাদের সামনে বলি দিয়ে তার অপবিত্র রক্ত আমাদেরকে ঘুম থেকে জাগ্রত করে পান করাবি। এরপর তোর কি শাস্তি হবে সেটা আমরা ঠিক করব। আর নাই হয়তো 24 ঘন্টার মধ্যে যদি রুস্তমের হত্যাকারীকে খুঁজে বের করতে না পারিস, তাহলে তোর বলি চড়িয়ে দিব আমি। যেমন আদেশ করবেন প্রিন্স, তেমনটাই হবে। এবার যা দলবল নিয়ে কাজে লেগে পড়। আর এই যে নারী, তোর নাম আমার জানা নেই, তবে আমরা অনেক বড় ভুল করেছি তোদের উপরে হামলা করে। তাই আমি সবার পক্ষ হতে তোর অভিমুখে ক্ষমা চাচ্ছি। তুই এবং তোর লোকজন অনুগ্রহ করে আমাদেরকে ক্ষমা করে দে। দুনিয়ায় সর্বসেরা জাতি মানুষ এই ভুল করে, সেখানে তোরা তো অন্য কিছু। যাক গে, ভুলে গেলাম আগের সব। তবে আগামীতে যেন কোনো মানুষের ক্ষয়ক্ষতি না হয় কোনো ভ্যাম্পায়ার দ্বারা। কোনো ধরনের ক্ষয়ক্ষতি হবে না। তবে রুস্তমের আসল হত্যাকারীকে আমরা ছাড়ব না। সেটা তোদের নিতান্তই ব্যক্তিগত ব্যাপার। তবে অন্যায়ভাবে কোনো মানুষের প্রাণ গেলে পরের বার তোদের বিরুদ্ধে আমাদের বিদ্রোহটা আরও ভয়ানক হবে। এবার চললাম। পরে অবনী সবাইকে সঙ্গে নিয়ে সেখান থেকে চলে যায়। লিংকন ক্রাউনকে রুস্তমের হত্যাকারীকে খুঁজে বের করতে বলে লিংকন আর বাকি আরেকজন গড অফ ভ্যাম্পায়ার ঘুমানোর জন্য নিজের স্থানে চলে যায়। সবাই যে যার মতন চলে গিয়েছে, কিন্তু ক্রাউন এখনও তার অনুসারীকে নিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে আছে, কারণ তার ভিতরে ক্রোধের আগুন জ্বলছে। লিংকন ভরা মজলিসের সকলের সামনে তার গলা চেপে ধরে তাকে অপমান করেছে, যার জন্য ক্রাউনের মনের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতে আরম্ভ করেছে। তাই সে ভিতরে ভিতরে একটা প্ল্যান সাজায়। লিংকন তো তাকে 24 ঘন্টার মধ্যে রুস্তমের হত্যাকারীকে ধরে নিয়ে গিয়ে তার সামনে বলি দিতে বলেছে। না হয়তো লিংকন তাকেই বলি দিয়ে দিব। অবশ্য 24 ঘন্টা কেন, 24 বছর খুঁজলেও রুস্তমের হত্যাকারীকে নিয়ে গিয়ে ক্রাউন লিংকনের সামনে বলি দিতে পারবে না, কারণ রুস্তমের হত্যাকারী সে নিজেই। তাই ক্রাউন তাদের গড অফ ভ্যাম্পায়ারদের পিছনেই একটা ষড়যন্ত্র সাজায় এবং তাদেরকেই মেরে ফেলার জন্য ফন্দি আটে। তবে ক্রাউনের ষড়যন্ত্রের শেষ কিন্তু এখনও হয়নি। সেই গড অফ ভ্যাম্পায়ারদেরকে মারার সাথে সাথে আকাশ এবং তার সমস্ত লোকজনকেও মেরে ফেলার ষড়যন্ত্র সাজায় একমাত্র অবনীকে বাদ দিয়ে রেখে, কারণ অবনীকে দূর থেকে প্রথম দেখাতেই সে ভালোবেসে ফেলেছে। তার উপরে অবনীর আধ্যাত্মিক শক্তি দেখে সে অবনীর উপরে আরও বিমোহিত হয়ে যায়। তার যেই করেই হোক অবনীকে লাগবে। সে সবাইকে মেরে ফেলে অবনীকে নিজের করে নিয়ে জীবনের নতুন এক অধ্যায় শুরু করতে চায়। আর সেটা সে খুব জলদিই করবে। তারপর সে হবে ভ্যাম্পায়ার সম্প্রদায়ের রাজা এবং তার রানী হবে অবনী। কিন্তু ক্রাউনের কোনো আইডিয়াই নেই যে সে যাকে নিজের রানী বানাতে চাচ্ছে সে একটা জলজ্যান্ত আগুনের গোলা। তাকে নিজের করে পেতে হলে আসমান জমিন এক করে দিয়ে নতুন ইতিহাসের সূচনা করতে হবে। চলবে।